আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। স্কুল অফ এক্সিলেন্সের আরও একটি আয়োজনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিট নিয়ে। বি ইউনিটের আজকে হচ্ছে ফাইনাল রিভিশন ক্লাস এবং আমরা দুই সেট প্রশ্ন নিয়ে আমরা আজকে কথা বলবো। কোন প্যাটার্ন থেকে কেমন প্যাটার্নে কোশ্চেন হয়, কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়, আমরা আজকে সেটা দেখব। চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। সেট নাম্বার ওয়ান। সেট নাম্বার ওয়ানে সাধারণত তোমরা সবাই জানো যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ইংলিশে 30টা করে প্রশ্ন থাকে। প্রথম সেটে 30টা থাকবে এবং দ্বিতীয় সেটে 30টা থাকবে। প্রথমে প্যাসেজ, এরকম একটা কম্প্রিহেনশন দিয়েই মূলত তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটের পরীক্ষার প্রশ্নটা শুরু হবে। তবে তোমাদের জন্য আমার সাজেশন থাকবে প্রথমেই প্যাসেজ পাওয়ার সাথে সাথে প্যাসেজ না পড়া। প্যাসেজ না পড়ে তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রশ্ন পড়া প্রথমে, অর্থাৎ প্রশ্নে তোমার কাছে কি চেয়েছে তুমি সরাসরি এই প্রশ্ন দেখে প্যাসেজের ওই অংশটাতে চলে যাবে। কারণ হয়তো প্যাসেজ এরকমটা বোর্ডে হয়তো ছোট লাগছে, বাট কোশ্চেন পেপারে কিন্তু এটা অনেক বড় লাগে দেখতে। তো এইরকম একটা প্যাসেজ পড়তে বেশ অনেকটা সময় তোমার নষ্ট হবে। তাই চেষ্টা করবে যে প্রথমে প্রশ্নগুলো পড়ে নেওয়ার জন্য। চলো আমরা প্রশ্ন প্রথমে পড়ে নিই। দেখো প্রথমেই বিপজ্জনক প্রশ্নটা। এই প্রশ্নটা সাধারণত 5 নাম্বার বা 6 নাম্বারের দিকে থাকে। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ? এইটা জানার জন্য তোমাকে পুরো প্যাসেজটা পড়তে হয় সাধারণত। এখন দেখো এই প্যাসেজটা কি নিয়ে আমরা সেটা সম্পর্কে একটু আমাদের এখন বাধ্য হয়ে পড়তে হবে। কিন্তু যখন যদি দেখো এই যে এরকম আছে যে ইস্ট শব্দটার অর্থ কি 2 নাম্বারটাতে, তখন প্রথমে প্যাসেজে চলে যেয়ে দেখবা যে কোন জায়গায় এই ইস্ট শব্দটা আছে। ওই জায়গাটাতে খুঁজে বের করে, এ দেখো এখানে আছে ইস্ট ইনটু, এই জায়গায়। তাহলে তুমি এই লাইনটা কি করবে, পুরোটা পড়ে নেবে এবং এই লাইনে এই ইস্ট শব্দটার অর্থ কি সেই অনুযায়ী তুমি কি করবে, অ্যান্সার করবে। বাট আমাদের প্রথম প্রশ্ন যেহেতু মেইন থিম চেয়েছে, তার জন্য আমাদের পুরো প্যাসেজটা একবার পড়ে নেওয়া লাগবে। চলো আমরা পড়ি, দেখি কি বলেছে প্যাসেজে। ইন এ কোয়াইট ভিলেজ nestled between rolling hills, a young boy named Ilias spent his afternoon exploring the dense woods that bordered his home। অর্থাৎ ওর বাড়ির আশেপাশে জঙ্গল মতো জায়গা আছে, সেই জায়গায় উডস মানে হচ্ছে ফরেস্ট, ওই জায়গায় ও কি করে সাধারণত এক্সপ্লোর করে, যাই ওই সময়ে ওখানে ওই জায়গাতে ও হচ্ছে সময় স্পেন্ড করে। আনলাইক আদার চিলড্রেন who prefer to play in the open fields, ইলিয়াস was drawn to the mystery of the forest। অর্থাৎ অন্যান্য শিশুরা যে জায়গায় খেলাধুলার প্রতি বেশি মনোযোগী, সেই জায়গায় ইলিয়াস কি করে, এই ফরেস্টের মিস্ট্রিয়াস বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে ও বেশ আগ্রহী। ওয়ান ডে অ্যাজ হি ভেঞ্চার ডিপার দেন ইভার বিফোর, অর্থাৎ একদিন যখন ও এই জঙ্গলের ভেতরে প্রবেশ করলো, মানে এতদিন অত গভীরে যায়নি, আজ একদম বেশি গভীরে চলে গেছে অন্য দিনের চেয়ে। হি স্টাম্বল আপন অ্যান এনশিয়েন্ট ওক ট্রি। এই ওক গাছের কথা তোমরা শুনেছো, বিভিন্ন রকমের ভৌতিক গল্পে এই ওক গাছের কথা শোনা যায় বেশি। ওক ট্রি উইথ স্ট্রেন্স কার্ভিংস ইস্ট ইনটু ইটস বার্ক, অর্থাৎ এমন একটা গাছ দেখতে পেলো, অনেক পুরাতন প্রাচীন একটা গাছ দেখতে পেলো যার গায়ে কি ছিল, কার্ভিং করা ছিল। কার্ভিং ইস্ট ইনটু বলতে বোঝায়, তোমরা দেখবা গাছের গায়ে খোদাই করা থাকে অনেক কিছু, কাঠ খোদাইয়ের মতো। ওই গাছের বার্ক মানে হচ্ছে কাঠের গুঁড়ি, ওই গুঁড়িতে বিভিন্ন এনশিয়েন্ট বিভিন্ন জিনিস ওখানে খোদাই করা ছিল এই গাছটাতে। ইনট্রিক্ট হি ট্রেসড দ্য সিম্বলস উইথ হিজ ফিঙ্গার্স ফিলিং অ্যান উড ওয়ার্মথ বিনিথ হিজ টাচ। এরপরে কি করলো, ও আঙুল দিয়ে হচ্ছে ওই জিনিসটা টাচ করে দেখলো এবং সে খুবই উষ্ণ একটা ভাব ওই জায়গা থেকে পেলো। সাডেনলি এ সফট হুইসপার ইকোড থ্রু দ্য ট্রিজ কলিং হিজ নেম। কি পেলো, ওই গাছের মধ্যে থেকে মনে হচ্ছিল কোনো একটা শব্দ ইকো হচ্ছে, যেই শব্দটা ছিল ওর নিজেরই নাম, কেউ একজন ওকে ডাকছে। স্টার্টেল অ্যান্ড কিউরিয়াস, তাহলে কি হয়ে গেল, ও অবাক হয়ে গেল। ইলিয়াস হেজিটেটেড বিফোর হুইসপারিং ব্যাক, ও যে ওই নামটা যে দিচ্ছে, যে ডাকছে, ও আবার উত্তর দিবে কিনা এটা নিয়ে ও একটা হেজিটেশনে পড়ে গেছে। হুজ দেয়ার বলতেছে কে ওখানে। টু হিজ অ্যাস্টনিশমেন্ট দ্য ক্রেভিং বিগেন্স টু গ্লো ফেইন্টলি, অর্থাৎ যখন ওই গাছটা বুঝতে পারলো যে এই ছেলেটা ভয় না পেয়ে অবাক হয়েছে, তখন কি হলো, ওই যে কার্ভগুলো ছিল গাছে, খোদাইগুলো ছিল, ওগুলো জ্বলতে শুরু করলো। রিভিলিং এ হিডেন ডোরওয়ে অ্যাট দ্য ট্রিজ বেস, অর্থাৎ কি করলো, ওই দরজাটা খুলে গেল যেটা গাছের নিচের দিকে একটা বেসমেন্টে চলে গেছে। সামনিং হিজ কারেজ, অর্থাৎ সামনিং বলতে বোঝায় হচ্ছে ডাকা, অর্থাৎ নিজের সাহস সঞ্চার করে ইলিয়াস স্টেপড ইনসাইড অ্যান্ড ফাউন্ড হিমসেলফ ইন এ ডিমলি লিট চেম্বার ফিল্ড উইথ ডাস্টি স্ক্রোলস শিমারিং
ক্রিস্টালস, অর্থাৎ ও নিচে চলে গেল এবং কি খুঁজে পেল ওখানে, ভেতরে গিয়ে একটু অন্ধকারাচ্ছন্ন একটা রুমে বিভিন্ন স্ক্রোল, মানে তো তোমরা জানো এই যে পুরাতন যে নথিপত্র থাকে সেগুলোকে স্ক্রোল বলে, এবং অন্যান্য বিভিন্ন রকমের ক্রিস্টাল দেখতে পেল। As he examined the mysterious artifacts, a voice spoke again, this time clearer. মানে আগের বার তো হুইসপার ছিল, মানে ফিসফিস করে কথা বলা, বাট এইবার কি হলো, এই শব্দটা একদম স্পষ্ট শোনা যাচ্ছে। শব্দটা কি বলছে, ইউ হ্যাভ ফাউন্ড দ্য কিপার্স ভ্যালুট, একজনের ভ্যালুট মানে গোপন কোন একটা আস্থানা বা এরকম জিনিস খুঁজে পেয়েছো। অনলি দ্য অর্থি মে ইন্টার, অর্থাৎ যোগ্য ব্যক্তি শুধু এই জায়গায় প্রবেশ করতে পারে, মানে বোঝাচ্ছে তুমি যোগ্য ব্যক্তি। ইলিয়াস রিয়ালাইজড হি হ্যাড আনকভার্ড সামথিং এক্সট্রা অর্ডিনারি, বাট দ্য ট্রু টেস্ট ওয়াজ ইয়েট টু কাম, অর্থাৎ সামনে আরো কোনো পরীক্ষা ছিল, আসছে এরকম একটা। তাহলে মূল থিমটা বোঝা যাচ্ছে কি, যে একটা বাচ্চার অ্যাডভেঞ্চার নিয়ে, ও হচ্ছে অ্যাডভেঞ্চারাস হয়ে বিভিন্ন মানে মূলত হচ্ছে হিডেন একটা প্লেসে কি করলো, এক্সপ্লোর করলো। এইটা হচ্ছে গল্পের মূল টপিক। দেখি আমাদের অপশনে কি বলেছে, দ্য ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডশিপ, এখানে ফ্রেন্ডশিপের কোনো বিষয় নেই, গাছের সাথে যে ফ্রেন্ডশিপ হয়েছে এরকমও কোনো বিষয় নেই। দ্য বিউটি অফ নেচার, এখানে প্রকৃতির সৌন্দর্যের কথা কখনোই তুলে ধরা হয়নি। তারপরে দেখো দ্য ডেঞ্জারাস অফ এক্সপ্লোরিং অ্যালোন, ওর সাথে কিন্তু ডেঞ্জারাস কিছুই ঘটেনি, বাট কিউরিয়াস জিনিসপত্র ঘটেছে ওর সাথে, এটাও হবে না। তাহলে হচ্ছে আমাদের কোনটা অ্যান্সার, এ ইয়ং বয়েস অ্যাডভেঞ্চার ইনটু আননোন, এটা কিন্তু খেয়াল রাখবা, পজিটিভ বলে, তোমরা এই জিনিসটা পরীক্ষায় অনেকে ভুল করো। এ ইয়ং বয়েস অ্যাডভেঞ্চার ইনটু দ্য আননোন, অর্থাৎ অজানার উদ্দেশ্যে একটা বালকের কি অ্যাডভেঞ্চার। তাহলে এটা গেল আমাদের 1 নাম্বার। এরপরে দেখো 2 নাম্বার, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইস্ট ইনটু দ্য প্যাসেজ মোস্ট ক্লিয়ারলি মিন। তাহলে আমরা কোন জায়গায় পেয়েছিলাম এই জিনিসটা, এই লাইনটাতে। এই লাইনটা এখন পুরো পড়ে দেখি এই লাইনে কি বলেছে, অন ডে অ্যাজ হি ভেঞ্চার ডিপার দেন ইভার হি স্টাম্বলড আপন অ্যান ওক ট্রি উইথ স্ট্রেন্স কার্ভিং ইস্ট ইনটু দ্য বার্ক। তাহলে ইস্ট শব্দটা এখানে কি অর্থ আসছে, এই অর্থ দিচ্ছে এখানে যে কার্ভ করা, অর্থাৎ কোনো জিনিস খোদাই করা অর্থে এই প্যাসেজে এই ইস্ট শব্দটা এসেছে, অর্থাৎ কাঠে খোদাই করা অর্থে। ড্রন মানে তো আঁকা, বাট কাঠের গায়ে তো আঁকা যায় না, খোদাই করা যায়। পেইন্টেড মানেও হচ্ছে রং দিয়ে করা। স্ক্র্যাচড মানে হচ্ছে হালকা কোনো কিছু দিয়ে, খোঁচা দিয়ে কোনো একটা কাজ করা। বাট কার্ভড হচ্ছে গভীর ক্ষত করে কোনো একটা কাজ করা, তো ইস্ট অর্থ হচ্ছে কার্ভড। 3 নাম্বার দেখো, হাউ ডিড ইলিয়াস ফিল হোয়েন হি ফার্স্ট হার্ড দ্য উইসপার, অর্থাৎ প্রথমবার যখন ওই ফিসফিস আওয়াজটা ও শুনতে পাইলো, তখন ওর ফিলিংটা কেমন ছিল সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ও কি অ্যাংরি ছিল? অবশ্যই না, ও রাগান্বিত হয়নি, ও ভীতও ছিল না, ও আনইন্টারেস্টেডও ছিল না। ও কি ছিল, ও ছিল স্টার্টেল অ্যান্ড কিউরিয়াস, এটা প্যাসেজে সরাসরি দেওয়া আছে, স্টার্টেল অ্যান্ড কিউরিয়াস। তো এরকম মোটামুটি ধরো 5টা যদি প্রশ্ন থাকে বা 10টা প্রশ্ন থাকলে দেখবা ওর মধ্যে থেকে প্যাসেজ থেকে মিনিমাম 2টা একদম সরাসরি দেয়, তারপরে হচ্ছে প্যাসেজের ওয়ার্ড থেকে আসবে 1-2টা, এবং অ্যানালিটিক আসে 2টা মতন, যে তুমি এই প্যাসেজ পড়ে, প্যাসেজের মধ্যে সরাসরি হয়তো পাবা না, যেমন 1 নাম্বারটা এটা অ্যানালিটিক, প্যাসেজে নেই, বাট তোমাকে নিজে পড়ে বুঝে আইডেন্টিফাই করতে হবে। এরকম প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমাদের কম্প্রিহেনশনটা হয়। 4 নাম্বার দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য কার্ভিংস অন দ্য ট্রি, এটাও কিন্তু দেখো ওখানে কিন্তু ওই সিগনিফিকেন্সের কথা কিন্তু বলা হয়নি, যে গাছের গায়ে খোদাইয়ের আসলে বৈশিষ্ট্য মানে গুরুত্ব কি আসলে ওখানে কিন্তু বলা হয়নি, প্যাসেজ পড়ে তোমাকে বুঝতে হবে। কি বলছে দেখো, দে ওয়ার লেফট বাই আদার চিলড্রেন, অন্য চিলড্রেনরা এটা খোদাই করে রেখেছিল, অবশ্যই না, কারণ চিলড্রেনরা খোদাই করে এত গোপন জিনিস তৈরি করতে পারবে না। দে ওয়ার ওয়ার্নিং অ্যাবাউট দ্য ফরেস্ট, ফরেস্টের জন্য কি ওটা কোনো ওয়ার্নিং ছিল? অবশ্যই না, ওটাতে কোনো রকমের ওয়ার্নিং ছিল না। দে ওয়ার জাস্ট র্যান্ডম মার্কস, র্যান্ডম মার্কস তো একদমই ছিল না, কারণ র্যান্ডম মার্কস থেকে কোনোদিন এইভাবে গাছের বেসমেন্টে যাওয়ার একটা মিস্টেরিয়াস রাস্তা বের হবে না, তার কারণে এটাও হবে না। অ্যান্সার হবে হচ্ছে দে রিভিলড এ হিডেন প্যাসেজ, অর্থাৎ ওই যে কার্ভটা, যে খোদাইটা, ওই খোদাইটার একটা বিশেষ অর্থ আছে। এরপরে 5 নাম্বার দেখো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য ট্রু টেস্ট ওয়াজ ইয়েট টু কাম সাজেস্ট, অর্থাৎ এই মূল জিনিসটা মূলত এখানে ইয়েট টু কাম, এটা প্যাসেজের একদম লাস্ট লাইন। বাট দ্য ট্রু টেস্ট ইয়েট টু কাম মানে আসল পরীক্ষা সামনে আসতে যাচ্ছে, এরকম সাপোজ টু কাম এরকম অর্থ দিচ্ছে এখানে। তাইলে ইয়েট টু কাম অর্থ কি দেখি, ইলিয়াস উড ফেস এ চ্যালেঞ্জ এ হেড, হতে পারে এটা। তারপরে বি দেখি, ইলিয়াস হ্যাড কমপ্লিটেড হিজ জার্নি, নো। ইয়েট টু মানে ভবিষ্যতে আসবে বা সামনে আসতে যাচ্ছে, এরকম একটা বিষয় বোঝাচ্ছে। দ্য ফরেস্ট ওয়াজ ডেঞ্জারাস, না, ডেঞ্জারাস কোনো কিছুই ঘটেনি। ইলিয়াস নিডেড হেল্প ফ্রম আদার্স,
ইলিয়াসের কোনো রকমের সাহায্যের দরকার হয়নি, ও একা একা রিভিল করেছে, তার কারণে অ্যান্সার হবে আমাদের এক। ইলিয়াস উড ফেস আ চ্যালেঞ্জ এহেড, অর্থাৎ এটাকে সংক্ষেপে বলা যায় ইয়ের টু কাম, অর্থাৎ সামনে আসতে যাচ্ছে। এরপরে দেখো 6 নাম্বার, হোয়াট ইজ দ্য মিনিং অফ সোলিলোকি? সোলিলোকি অর্থ কি এটা? আচ্ছা, এই 5টা প্রশ্ন তাহলে আসছে হচ্ছে কম্প্রিহেনশন থেকে। এটা হচ্ছে কম্প্রিহেনশন থেকে এই 5টা প্রশ্ন আসলো, 1 থেকে 5 গেল আমাদের কম্প্রিহেনশন থেকে। এরপরে 6 নাম্বারটা দেখো, এই 6 নাম্বার থেকে বিভিন্ন রকমের লিটারেরি বিভিন্ন রকমের টার্ম আছে, সেই জায়গা থেকে আসছে। এগুলো হচ্ছে লিটারেরি লিটারেরি টার্ম বলে এগুলাকে। এগুলা তোমরা হয়তো আমাদের স্কুল অফ এক্সিলেন্সের মানে যে তোমাদের অ্যাডমিশন ব্যাচের একদম প্রথম ক্লাসে এগুলো সাধারণত করা হয়। soliloquy, তারপরে মনোলগ, অ্যাসোনেন্স, কনসোনেন্স, আবার বিভিন্ন রকমের ফিগারস অফ স্পিচ থাকে, ওটা করানো হয়েছে। তাহলে soliloquy জিনিসটা কি? এটা মুখস্থ অংশ, এটাতে তেমন বোঝার কিছু নাই। soliloquy হচ্ছে তোমরা সাধারণত একটা ছবির কথা কল্পনা করো, যেখানে একজন ব্যক্তি অনেক দীর্ঘ একটা বক্তব্য দেয়, লং সেলফ স্পিচ বাই অ্যান অ্যাক্টর, অর্থাৎ দেখবা যে একটা অ্যাক্টর অনেকক্ষণ কথা বলছে। মুভির মধ্যে তো দেখো, মুভিতে দেখো না, অনেক সবাই চুপচাপ আছে, একজনই অনেকক্ষণ বলছে, সেটা হচ্ছে সলিলকি। এছাড়া আরো বেশ কিছু আছে, যেমন ডায়লগ আছে। ডায়লগ মানে হচ্ছে দুই ব্যক্তির মনোলগ। মনোলগ মানে হচ্ছে একা একা কথা বলা, বাট মনে মনে যে কথা বলা ওইটার মতো। সলিলকি হচ্ছে এটাও অন কাইন্ড অফ একা একাই কথা বলা, বাট অন্যরা শুনছে এটা। এরপরে দেখো 7 নাম্বার, আই হ্যাড ম্যানি ফ্রেন্ডস ইন মাই পামি ডেজ, হেয়ার পামি ডেজ রেফার্স টু। তাহলে আমাদের প্রশ্নটা আসছে মূলত এই জায়গা থেকে, ইডিয়মস বা ফ্রেজ বলতে পারি আমরা। আমি সংক্ষেপে ইডিয়মস লিখে দিচ্ছি এখানে, ইডিয়মস। ইডিয়মস থেকে এই প্রশ্নটা আসছে। পামি ডেজ বলতে কি বোঝায় দেখো, আই হ্যাড ফ্রেন্ডস in my palmy days, here palmy days refers to long days, days of sorrow and grief, remarkable day, days of prosperity and glory. তাহলে এখানে পামি ডেস অর্থ তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তাহলে এটা আসছে কোনটা থেকে? ইডিয়মস থেকে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, লিটারেরি টার্ম এই পর্যন্ত তো গেল, লিটারেরি টার্ম থেকে আসছে প্রশ্ন। তাহলে আমাদের এটা বোঝা দরকার যে প্রথমে কিন্তু লিটারেচার থেকে অনেক বেশি প্রশ্ন আসছে, তারপরে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে প্রশ্ন আসছে। এরপরে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই যে 5 নাম্বারটা, 5 নাম্বারটা এটাও কিন্তু ফ্রেজ থেকে আসছে। তাইলে এই ইউনিটে সাধারণত দেখা যায় যে কম্প্রিহেনশন থাকে এবং প্যাসেজ থেকে বেশ কিছু প্রশ্ন থাকে। আমরা কত নাম্বারে ছিলাম? 7 নাম্বারে ছিলাম। তাহলে আমাদের এই ইউনিটের জন্য ইডিয়মস কিন্তু একটা গুরুত্বপূর্ণ, লিটারেরি টার্মটা গুরুত্বপূর্ণ, আর কম্প্রিহেনশন তো এমনি আসবে। কম্প্রিহেনশন কিন্তু বলা যাচ্ছে না যে কোনটা আসবে, তোমরা জাস্ট প্র্যাকটিস করবা। আচ্ছা, আই হ্যাড ম্যানি ফ্রেন্ডস ইন মাই পামি ডেজ, তাহলে পামি ডেজ অর্থ এখানে কি বুঝিয়েছে? পামি ডেজ অর্থ কি? পাম মানে তো জানো, পাম মানে হচ্ছে হাতের তালু বোঝায়, এটা কিন্তু পালম না, অনেকে পালম উচ্চারণ করে, বাট এটা কিন্তু পাম। লং ডেজ না, ডেজ অফ সরো অ্যান্ড গ্রিফও না, রিমার্কেবল ডেও না, ডেজ অফ প্রসপারিটি, গ্লোরি অ্যান্ড সাকসেস। মূল কথা পামি ডেজ বলতে বোঝায় হচ্ছে সাধারণত সাকসেস বোঝায়, যে ওর বলছে এরকম যে আমি যখন সফল ছিলাম ওই সময় আমার অনেক বন্ধু ছিল, এটা বোঝাচ্ছে উনি। এরপরে 8 নাম্বার দেখো, চুজ দ্য ইনকারেক্ট পার্ট ফ্রম দ্য বিলো সেন্টেন্স। চট্টগ্রাম ইউনিভার্সিটির আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই পিন পয়েন্ট এরর বা কারেকশন বলতে পারো এটাকে, কারেকশন, অর্থাৎ সেন্টেন্সের কোন অংশের মধ্যে ভুল আছে। এইটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা ফেভারিট প্রশ্ন ওদের, যে এই প্রশ্নটা দিয়ে দিবে। দেখো, of the billions of stars in the galaxy, how much are stable enough to hatch life on their planets? অর্থাৎ বলতেছে যে মহাবিশ্বে কত বিলিয়ন তারা আছে যারা নিজেদের গ্রহে বা নিজেদের প্ল্যানেটে জীবন সঞ্চার করতে পারে। এখানে ভুলটা কোন জায়গায় আমাদের সেটা বের করতে বলছে। দেখো, বিলিয়ন্সে কি কোনো ভুল আছে? বিলিয়ন্সে কোনো ভুল নেই। দ্য বিলিয়ন্স অফ স্টার্স, অর্থাৎ মানে বিলিয়ন বিলিয়ন তারার কথা বলা হচ্ছে, এখানে কোনো ভুল নেই। তারপরে দেখো এনাফ আছে, দেখি এনাফ কোন জায়গায় আছে আমাদের। স্টেবল এনাফ, আমরা জানি এনাফ কিসের পরে বসে? এনাফ বসে হচ্ছে অ্যাডজেক্টিভের পরে বসে, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে এনাফ হয়, আর নাউনের আগে এনাফ হয়। এনাফ, এনাফ, ইনাফ, এনাফ প্লাস নাউন, ইনাফও হতে পারে, এনাফও হতে পারে। দেখো,
তাইলে এই নিয়ম অনুযায়ী দেখো স্ট্যাবল, স্ট্যাবল হচ্ছে স্থির বোঝাচ্ছে, তাইলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে কি আছে এনাফ আছে, অর্থাৎ আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু এনাফ এখানে ঠিকভাবে বসেছে, তার কারণে বিলিয়ন্সও ঠিক আছে, এনাফও ঠিক আছে। টু হ্যাজ লাইফ অন দেয়ার প্ল্যানেটস, যেহেতু এখানে স্টার্স বলছে তাহলে এখানে প্ল্যানেটসই হবে, এটাও ঠিক আছে। ভুল আছে হচ্ছে হাউ মাসে, কারণ যে জিনিসটা তুমি গুনতে পারো ওই জিনিসটার সাথে তুমি কিন্তু মাছ ব্যবহার করতে পারবে না, ওই জিনিসটার সাথে তোমার ইউজ করতে হবে হচ্ছে ম্যানি, তোমাকে ইউজ করতে হবে ম্যানি। এরপরে দেখো 9 নাম্বার, বাট ফর ইউর হেল্প আই ড্যাশ দ্য কার, অর্থাৎ এই এক্সপ্রেশনটা বোঝায় এরকম যে তোমার সাহায্য ছাড়া, বাট ফর ইউর হেল্প মানে হচ্ছে তোমার সাহায্য ছাড়া, আই ড্যাশ দ্য কার, আই উইল হ্যাভ ক্রাস্ট, প্রথম অপশন দেখো। এখন বলতেছে তোমার সাহায্য ছাড়া, অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে অতীতে কোনো ঘটনা বলছে যে তোমার সাহায্য ছাড়া এটা হয়তো হতো না, তাইলে কিন্তু এখানে ভবিষ্যতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, যে যেমন তোমার সাহায্য ছাড়া উইল হ্যাভ ক্রাশ দ্য কার, আমি ভবিষ্যতেই গাড়িটা কি করতাম, এরকম একটা সংঘর্ষের শিকার করতাম, এরকম কিন্তু হতে পারে না, ভবিষ্যতের কথা কিন্তু কেউ জানতে পারে না। এরপরে দেখো এখানেও সেম অবস্থা করছে ডিতে। এখন বি এবং সি নিয়ে কনফিউশন দেখো, বাট ফর ইউর হেল্প আই উড ক্রাশ নাকি আই উড হ্যাভ ক্রাস্ট। এখন দেখো ও কিন্তু নিজে সংঘর্ষ করছে এরকম না, ও গাড়িকে সংঘর্ষ করাচ্ছে এইটা বলতে চাচ্ছে, আই উড ক্রাশ দ্য কার, মানে আমি গাড়ির সাথে কি করব, সংঘর্ষ করব নাকি গাড়িকে সংঘর্ষ করাবো কিছুর সাথে, অর্থাৎ গাড়ির সাথে কিন্তু কিছুর সংঘর্ষ করাবো, উড হ্যাভ ক্রাশড, অর্থাৎ আমি, তুমি যদি সাহায্য না করতা তাইলে আমি হয়তো গাড়িটাকে কোনো কিছুর সাথে সংঘর্ষ করাতাম, উড হ্যাভ ক্রাশড। এরপরে 10 নম্বর দেখো, হোয়াই ইউ ড্যাশ ইউজ দ্য মেডিভেল বেঙ্গলি লিজেন্ড ইন দ্য পোয়েম, তাহলে এটা কোন জায়গা থেকে আসছে, এটা বলা যায় হচ্ছে ভার্ব থেকে, রাইট ফ্রম ভার্ব থেকে, আমি ভার্ব লিখে দিচ্ছি সংক্ষেপে। রাইট ফ্রম ভার্ব তো এমনিতেই পড়তে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য। তারপরে এটা আসছে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এই প্রশ্নটা আসছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন এটা। তাহলে দেখো প্রথম আমরা এ থেকে বসানো শুরু করি, দেখি কোনটা হতে পারে। হোয়াই দ্য পোয়েট ইউজ দ্য মেডিভেল, যদি হয় দ্য পোয়েট দাও তাহলে কিন্তু আমাদের একটা সেন্টেন্স, সেটা ইন্টারোগেটিভ হোক বা অ্যাসার্টিভ হোক, আমাদের একটা কি লাগে, অক্সিলারি ভার্ব লাগবে, বা অক্সিলারি যদি না থাকে সরাসরি একটা মেইন ভার্ব দিলেও হবে, বাট যখন প্রশ্ন করছো তোমার একটা অক্সিলারি লাগবে, বাট এখানে দেখো জাস্ট শুধু সাবজেক্টটা দেওয়া আছে, তার কারণে এটা ভুল। এরপরে বি নাম্বার দেখো, বি নাম্বারে দিয়েছে ইজ, কিন্তু পুরো সেন্টেন্সে কোনো জায়গায় আইএনজি যুক্ত ফর্ম নাই, অর্থাৎ এটা কন্টিনিউয়াসে না, কিন্তু কন্টিনিউয়াসে না হওয়ার কারণে এটা কিন্তু বাদ গেল আমাদের, হোয়াই ইজ দ্য পোয়েট হবে না। এরপরে দেখো ডি নাম্বার, দেখো ডি নাম্বার ভুল কেন, ডু এভরি পোয়েট, আমরা জানি এভরি পোয়েট বলতে প্রত্যেক পোয়েট অর্থাৎ সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে আমাদের এটার সাথে কি হওয়ার কথা ছিল, এটার সাথে হওয়ার কথা ছিল হচ্ছে ডাজ, বাট এখানে ডু আছে তার কারণে ভুল, একমাত্র সঠিক হচ্ছে সি, হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ, তাহলে এই জিনিসটার জন্য তোমাকে দুইটা জিনিস একই সাথে জানতে হবে, একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম, সিঙ্গুলার প্লুরালের বিষয়টা, আর সেকেন্ড ওয়ান হচ্ছে তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে। 11 নাম্বার দেখো, হোয়াট ডাজ ফ্যাট্রিসাইড মিন, তোমরা প্যাট্রিসাইড শুনছো, অনেকে হয়তো ফ্যাট্রিসাইড শোনেনি, ফ্যাট্রিসাইড অর্থ হচ্ছে মার্ডার অর মার্ডারার অফ এ ব্রাদার, ফ্যাট্রিসাইড অর্থ হচ্ছে ভাতৃহত্যা, ফ্যাট্রিসাইড অর্থ হচ্ছে ভাতৃ ভাতৃহত্যা, অর্থাৎ ভ্রাতাকে হত্যা করাকে বলা হয় হচ্ছে ফ্যাট্রিসাইড। এছাড়া আরো কি কি টার্ম আছে এখানে, প্যাট্রিসাইড আছে, প্যাট্রিসাইড অর্থ হচ্ছে পিতা হত্যা, ম্যাট্রিসাইড অর্থ হচ্ছে মাতার হত্যা, জেনোসাইড অর্থ হচ্ছে গণহত্যা, রেজিসাইড অর্থ হচ্ছে রাজাকে হত্যা করা, তারপরে হোমিসাইড আছে, হোমিসাইড অর্থ হচ্ছে নরহত্যা, সাধারণত এই কয়েকটা টার্ম থেকে প্রশ্ন আসে। এরপরে দেখো 12 নাম্বার, এটাও লিটারেচার থেকে আসছে, লিটারেচার, এটা সরাসরি লিটারেচার থেকে আসছে, লিটারেরি টার্ম না এটা। ড্যাশ ইজ এ টাইপ অফ লিটারেরি ডিভাইস ওয়ার অ্যান অথর রিডিকিউল স্পেসিফিক পিপল, গ্রুপস অর সাম অ্যাসপেক্টস অফ সোসাইটি, অর্থাৎ বলছে যে লিটারেচার কোন পার্টটাতে একজন অথর কি করে, রিডিকিউল করে, রিডিকিউল করা মানে হচ্ছে ব্যঙ্গ করা, রিডিকিউল মানে হচ্ছে কোনো কিছুকে ব্যঙ্গ করা, তাহলে কোনো মানুষকে ব্যঙ্গ করে, কোনো একটা গ্রুপ বা সম্প্রদায়কে, এবং কোন সমাজের কোনো একটা উদ্দেশ্য বা অ্যাসপেক্টকে কি করে ওই লেখক ওই লেখার মাধ্যমে ব্যঙ্গ করে, সেটা হচ্ছে স্যাটায়ার। এই স্যাটায়ার এর মাধ্যমে হচ্ছে মূলত
কোনো মানুষ বা কোনো একটা কর্মকাণ্ডকে কি করা হয়, ব্যঙ্গ করা হয়। আর সেটিং জিনিসটা কি, সেটিং তোমরা জানো যে গল্পের সেটিং থাকে সাধারণত, যে গল্পটা কোন জায়গায় হচ্ছে, সেটা কি পাহাড়ে, নদীতে বা সময়, এইসব জিনিস উল্লেখ করে দিয়ে একটা সেটিং তৈরি করা হয় যে পরিবেশটা কেমন, ওইটা হচ্ছে সেটিং। এরপরে দেখো, এরপরে আছে হচ্ছে এলিজি। এলিজি হচ্ছে কোনটা, এলিজি হচ্ছে শোকের গান, অর্থাৎ শোক নিয়ে যে গানগুলো হয় সেগুলো হচ্ছে এলিজি। এরপরে হচ্ছে প্যারোডি আছে। প্যারোডি হচ্ছে অন কাইন্ড অফ একটা হচ্ছে কপি জিনিস। আহ, এটাও একটা ফান, বাট এটা হচ্ছে উপরে যে অপশনটা দেওয়া, ব্যাখ্যাটা দেওয়া আছে এটা সেটার না, এটাও একটা কপি। এটা হচ্ছে ইমিটেশন, ইমিটেশন অফ আ পোয়েম। এটাও একটা কবিতারই কপি, বাট এটাও ফানি, অর্থাৎ কোন একটা কবিতার ফানি ভাবে উপস্থাপন, এটাও বাট কপি। এটা এটা কিন্তু ইমিটেশন, এটা কিন্তু রিয়েল কবিতা না, অর্থাৎ আসল কবিতাকে ওই নকল করে একটা ফানি জিনিস তৈরি করা হয়, এটা হচ্ছে প্যারোডি। এরপরে 13 নাম্বার দেখো, ইউজ আ নাইফ টু দ্য ড্যাশ পটেটোস। এটা হচ্ছে বুকআপস থেকে আসছে। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসে মাঝে মাঝে, যে অনেকগুলো করে ভুকআপস দিয়ে দেয় তোমাকে, ওই অপশন বুঝে কোনটা আসলে লাইনের সাথে যাচ্ছে তোমাকে বোঝাতে হবে। এটার জন্য জাস্ট প্র্যাকটিস দরকার, আর হচ্ছে ওই শব্দটা ভালো করে জানা দরকার, এর বাইরে কিছুর দরকার নাই। দেখো, পিয়ার মানে কি, প্রথমে বলছে ইউজ এ নাইফ টু ড্যাশ দ্য পটেটোস, মানে বোঝা যাচ্ছে যে আলুটার খোসা ছাড়ানোর জন্য কোন একটা ওয়ার্ড আমাকে বসাতে হবে, এটা বোঝা যাচ্ছে। এখন দেখো পেয়ার অর্থ কি, পেয়ার অর্থ হচ্ছে নাশপাতি ফল। নাশপাতি, নাশপাতি ফলকে পিয়ার বলে এটা। এরপরে দেখো আরেকটা আছে হচ্ছে পেয়ার। পেয়ার মানে কি, পেয়ার মানে হচ্ছে জোড়া, পেয়ার মানে হচ্ছে জোড়া। এরপরে দেখো আছে পিয়ার। এই পিয়ার মানে হচ্ছে সমকক্ষ ব্যক্তি, সমকক্ষ ব্যক্তিকে বলা হয় হচ্ছে পিয়ার। তোমরা একাডেমিক বইয়ে পড়েছো পিয়ার টু পিয়ার কাউন্সিলিং হয়, অর্থাৎ আহ, সমকক্ষ ব্যক্তিদের একই সাথে নিয়ে যে কাউন্সিলিংটা হয়। তার মানে একমাত্র ভার্ব যেটা আছে সেটা হচ্ছে এটা। অর্থ কি, এটার অর্থ হচ্ছে খোসা ছাড়ানো, খোসা ছাড়ানো, অর্থাৎ আলুর খোসা ছাড়ানোর কথা যেহেতু বলা হচ্ছে আমাদের, তার কারণে এইটা নিতে হবে আমাদের। এরপরে দেখো 14 নাম্বার, হি ওয়াজ এক্সকিউজড ড্যাশ হিজ এজ, অর্থাৎ তার যে বয়স, তার বয়সের কারণে তাকে কি করা হলো, এক্সকিউজ করে দেওয়া হলো, বা বলা যায় যে ক্ষমা করে দেওয়া হলো। তাহলে এখানে কি হতে পারে আমরা দেখি, ইন অ্যাকর্ডিংস উইথ, ইন সরি ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন অ্যাকর্ডেন্স উইথ হচ্ছে অর্থ হচ্ছে অ্যাকর্ডিং টু। ওই আমরা যে ইংলিশে যে অ্যাকর্ডিং টু বলি, ওই অ্যাকর্ডিং টু আর অ্যাকর্ডেন্স উইথ সেম জিনিস, অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং টু। এরপরে আছে ইন কোয়েস্ট অফ, তাহলে এটা হবে কিনা তা দেখি আগে। হি ওয়াজ এক্সকিউজড অ্যাকর্ডিং টু হিজ এস, এইটা কিন্তু মানে অর্থের সাথে যাচ্ছে না, তারপরে আমরা রাখবো, আমরা কি সবগুলো দেখবো। ইন কোয়েস্ট অফ অর্থ কি, ইন কোয়েস্ট অফ অর্থ হচ্ছে ইন সার্চ অফ, অর্থাৎ কোনো কিছু খোঁজা, ইন কোয়েস্ট অফ আর ইন সার্চ অফ হচ্ছে সিমিলার মিনিং দেয়। এরপরে দেখো বি নাম্বার, ইন দ্য লাইট অফ। ইন দ্য লাইন অফ, ইন দ্য লাইন লাইট অফ, এই জিনিসটার অর্থ হচ্ছে কনসিডারিং, 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 বাট এইটা কোন জায়গায় বসে, এটা হচ্ছে ডিসিশন মেকিং এ বসে। ডিসিশন অর্থাৎ তুমি যখন কোনো একটা ডিসিশন নিচ্ছ, কোন কারণে নিচ্ছ, ওই ক্ষেত্রে ইন দ্য লাইট অফ বসে। ইন ভিউ অফ, এটার অর্থ কনসিডারিং, এটার অর্থ কনসিডারিং, বা এইটা বসে হচ্ছে সাধারণত যুক্তি বা কারণ। যুক্তি বা যদি কোনো একটা কারণ বোঝাও, তাইলে তোমাকে এই ইন ভিউ অফ তুমি বসাতে পারবা। তাইলে দেখো এখন কি বলছে, হি ওয়াজ এক্সকিউজড ড্যাশ ইজ এস, তাকে ক্ষমা করে দেওয়া হলো তার বয়সের কথা বিবেচনা করে, এটা বোঝা যাচ্ছে এখান থেকে। তাহলে দেখো বিবেচনা করলে এটাও হয়, এটাও হয়, কিন্তু এই জায়গায় তাকে ক্ষমা করার যুক্তি চাওয়া হচ্ছে বা কারণ চাওয়া হচ্ছে, তার কারণে এই জায়গায় অ্যান্সারটা হবে আমাদের হচ্ছে ইন ভিউ অফ। ইন লাইট অফ অ্যান্সারটা হবে না, এটা একটু ট্রিকি প্রশ্ন ছিল কারণ দুইটার মিনিং প্রায় সেম। এরপরে দেখো 15 নাম্বার, সার্জন ইজ টু স্ক্যালপেল অ্যাজ কার্পেন্টার ইজ টু ড্যাশ। এটা অ্যানালজি আসছে, বাট একটু ডিফারেন্টলি, এটা অ্যানালজি বাট একটু ডিফারেন্ট ওয়েতে আসছে। আমরা জানি অ্যানালজির মাঝে এরকম করে কোলন দেওয়া থাকে, বাট এখানে সেটা দেয়নি। দেখো, সার্জনের সাথে স্ক্যালপেল, স্ক্যালপেল হচ্ছে ওই অস্ত্রোপচার করার এক ধরনের বা সার্জারি করার এক ধরনের অস্ত্র।
অ্যাজ কার্পেন্টার ইজ ড্যাশ। কার্পেন্টার মানে হচ্ছে কাঠ মিস্ত্রি বা সুতোর যেটাকে বলে। তাহলে কার্পেন্টারের সাথে কোনটা চাই? এখন ব্রাশ কে ইউজ করে? ব্রাশ ইউজ করে হচ্ছে পেইন্টার, অর্থাৎ যে ব্যক্তি ছবি আঁকে সে কি ইউজ করে? ব্রাশ ইউজ করে। এরপরে দেখো ব্রিফ মানে তো সংক্ষিপ্ত, এটা আলাদা। আউল মানে কি? আউল মানে হচ্ছে নিডল। আউল মানে হচ্ছে নিডল বা সূচ। যে ব্যক্তি দর্জি সে কি ইউজ করে? এই জিনিসটা ইউজ করে, যে ব্যক্তি দর্জি। ব্রিফ তো এটার সাথে যাচ্ছেই না, তাহলে এই দুটা হচ্ছে না। হচ্ছে কোনটা? স। স মানে হচ্ছে করাত। বাংলায় যেটা আমরাকে করাত বলি সেইটার ইংরেজি হচ্ছে স। এখন যে কাঠ মিস্ত্রি তার তো অবশ্যই করাত লাগবে, তাছাড়া সে কাঠ কাটতে পারবে না। এরপরে দেখো 16 নাম্বার, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট আ ড্রপ টু ড্রিঙ্ক ওয়াকার্স ইন। অর্থাৎ এই যে লাইনগুলো, এই লাইনগুলো আসলে কোনটার মধ্যে ঘটেছে এখানকার? দ্য এনশিয়েন্ট ম্যারিনার টু স্কাইলার, দ্য প্যারাডাইস লস্ট, দ্য ক্লাউড। এটা বই থেকে আসা একটা প্রশ্ন, তোমরা বইয়ে এই লাইনটা দেখেছো এক জায়গায়। এটা মূলত এনশিয়ান মারিনারের মধ্যে এই লাইনটা আছে যে সমুদ্রের মধ্যে আটকা পড়ে গেছেন উনি, সেই জন্য উনি বলতেছেন ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট আ ড্রপ টু ড্রিঙ্ক। মানে আমার চারিপাশেই পানি, বাট আমার এক ফোঁটা খাওয়ার মতো পানি নেই। অর্থাৎ সমুদ্রের পানি তো তুমি খেতে পারবা না, পান করতে পারবা না, কারণ ওটা হচ্ছে লবণাক্ত পানি। সেই জন্য বলছে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট আ ড্রপ টু ড্রিঙ্ক। এরপরে দেখো 17। আচ্ছা, এটাও আসছে লিটারেচার থেকে। এটাও আসছে লিটারেচার থেকে, সোর্স অ্যানালজি লিটারেচার। আচ্ছা, এরপরে দেখো এটা আসছে রাইটারদের নিয়ে একটা তথ্য। রাইটার বায়োগ্রাফি থেকে বলতে পারো। বার্ট্রান্ড রাসেল ওয়াজ আ ব্রিটিশ ড্যাশ। উনি ছিলেন একজন ফিলোসফার ছিলেন। এটা বইয়ের বাইরে থেকে আসা প্রশ্ন, এবং বই থেকে তো সাধারণত চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে প্রশ্ন হয় না খুব একটা। এরপর দেখো 18 নাম্বার, এটা আসছে অ্যান্টোনিম থেকে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডেক্সটারিটি? ডেক্সটারিটি অর্থ কি? ডেক্সটারিটি অর্থ হচ্ছে দক্ষতা বা যোগ্যতা, স্কিল বলা চলে এটাকে। এটার আমাদের অ্যান্টোনিম চাইছে। এখানে দেখো স্কিল, এই স্কিল অর্থ হচ্ছে দক্ষতা, ন্যাক অর্থ হচ্ছে দক্ষতা। তারপরে দেখো কি আছে? অ্যাড্রয়েটনেস আছে, এটা অর্থ আমাদের দক্ষতা। একমাত্র এই যে ক্লামসিনেস, এইটা অর্থই হচ্ছে অদক্ষতা, অবিচক্ষণতা। অবিচক্ষণতা এইটা হচ্ছে ক্লামসিনেস। তার কারণে অ্যান্সার হচ্ছে আমাদের ডি, ক্লামসিনেস। যেহেতু অ্যান্টোনিম বলেছে, উই উড হ্যাভ বট আ নিউ স্টেরিও সিস্টেম ইফ উই ড্যাশ এনাফ মানি। এটা আসছে কোন জায়গা থেকে? এটা হচ্ছে কন্ডিশনালের প্রশ্ন। কন্ডিশনাল থেকে সব জায়গা থেকে প্রশ্ন মিস গেলেও এই কন্ডিশনাল থেকে কোনো জায়গায় মিস যায় না। ঢাবি রাবি যাবি যেখানে যাও সব জায়গায় এই জায়গা থেকে প্রশ্ন একটা দেয়। তাইলে দেখো ইফ উই ড্যাশ এনাফ মানি, আর এখানে কি দেওয়া আছে? উড হ্যাভ ব্রট। অর্থাৎ এই অংশে উড আছে, হ্যাভ আছে এবং V3 আছে। তার মানে কি বোঝা যাচ্ছে? এটা থার্ড কন্ডিশনালের প্রশ্ন। এখন থার্ড কন্ডিশনালের প্রথম অংশ এখানে পরে দেওয়া আছে। থার্ড কন্ডিশনালে ইফের পরে সাধারণত কি হয়? ইফের পরে হয় পাস্ট পারফেক্ট, এবং ইফের পরে হয় উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস V3 হয়। তাহলে এখানে দেখো, এখানে এখন পাস্ট পারফেক্ট হওয়ার জন্য কোন জিনিসটা আছে আমাদের? একমাত্র সিতে আছে পাস্ট পারফেক্ট, এটা ছাড়া হবে না। হ্যাড হ্যাড দেখে অনেকে কনফিউজড হয়ে যায় যে হ্যাড হ্যাড আবার একসাথে হয় কিনা। হ্যাড হ্যাড, প্রথম হ্যাডটা এখানে অক্সিলারি, এটা হচ্ছে অক্সিলারি, আর এই হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব। এই দুটো কিন্তু বুঝতে হবে। এই যে হ্যাভ হ্যাড আছে, এখানে হ্যাভটা অক্সিলারি, হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব। তার কারণে অ্যান্সার আমাদের কোনটা হচ্ছে? সি হচ্ছে, কারণ আমাদের পাস্ট পারফেক্ট দরকার। এরপরে 20 নাম্বার দেখো, ওয়ার্ডস ড্যাশ এভরিবডি অ্যান্ড দেয়ার ডিস্ট্রাকটিভ ড্যাশ লাস্ট ফর জেনারেশন। এটাও ভোক্যাবস থেকে আসছে, অর্থাৎ তুমি ভোক্যাবস ইউজ করতে পারো কিনা সেটা এখানে মূলত দেখতে চাওয়া হচ্ছে। ওয়ার্ডস অ্যাফেক্টস না ইফেক্টস, এটা হচ্ছে প্রশ্ন। এখন এখন দেখো এই যে অ্যাফেক্ট শব্দটা, এই অ্যাফেক্ট শব্দটা হচ্ছে ভার্ব। অ্যাফেক্ট এ দিয়ে শুরু হচ্ছে। আর এই যে ইফেক্ট শব্দটা আছে, এই ইফেক্ট শব্দটা হচ্ছে নাউন। ইফেক্ট শব্দটার অর্থ হচ্ছে কোনো প্রভাব সমূহ, আর অ্যাফেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রভাব ফেলা বা প্রভাবিত করা, অর্থাৎ একটা ভার্ব আর একটা হচ্ছে নাউন। তাইলে দেখো আমাদের এখানে কি বলছে? ওয়ার্ডস। ওয়ার্ডস হচ্ছে আমাদের প্লুরাল আছে, তার মানে এখানে অ্যাফেক্টস হবে না অ্যাফেক্ট হবে? অবশ্যই অ্যাফেক্ট হবে। এখন দেখো অ্যাফেক্ট আছে এইটাতে, এইটাতে, এই দুটা তো তাহলে প্রথমেই ভুল, কারণ ইফেক্ট আমরা বসাতে পারবো না। পরের পরে আমাদের একটা ভার্ব লাগবে, বার্বিকের এই অংশটাই আমাদের একটা ভার্ব লাগবে, পরের অংশে একটা
নাউন লাগবে। এই অংশে দেখো ওয়ার্ডস এর পরে ইফেক্ট বসাতে পারলাম না কারণ নাউন, এবং অ্যাফেক্টস বসাতে পারলাম না কারণ এটা প্লুরাল। এরপরে দেখো 3 নম্বরে আছে অ্যাফেক্ট, 4 নম্বরে আছে অ্যাফেক্ট, তাহলে প্রথম অংশ আমাদের দুটাতেই ঠিক, ধরে নিলাম যে কোনো একটা হতে পারে। পরের অংশ কি হবে, তাহলে ওয়ার্ডস অ্যাফেক্ট এভরিবডি অ্যান্ড দে আর ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভ ইফেক্ট হবে না ইফেক্টস হবে? এখন দেখো যুদ্ধ যদি শুরু হয় তাহলে কিন্তু ওটার ইফেক্ট হয় না, ইফেক্টস হয়, কারণ যুদ্ধ শুরু হলে জাস্ট মানুষ মরছে, তুমি বললা যে মানুষ মরেছে, এটা একটা ক্ষতি, বাট কি শুধু কি মানুষ মরে, পশু পাখি মরে, প্রকৃতির ক্ষতি হয়, মাটির ক্ষতি হয়, ফসল ধ্বংস হয়, অনেক কিছু হয়, অর্থাৎ ইফেক্টস থাকে, যুদ্ধের প্রভাব সমূহ থাকে, তার কারণে অ্যান্সার হবে আমাদের সি হবে অ্যান্সার এখানে, ডিও হবে না অ্যান্সার, অ্যান্সার হচ্ছে সি। এরপরে দেখো 21 নাম্বার, এ গ্রিন হর্ন ইজ আ পার্সন হু, এটা হচ্ছে সাবজাংটিভ থেকে আসছে, সরি সাবজাংটিভ না, এটা অনার সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন থেকে আসছে, সাবস্টিটিউশন বাংলায় যেটাকে আমরা এক কথায় প্রকাশ বলি। এ গ্রিন হর্ন ইজ এ পার্সন হু হ্যাজ লিটল এক্সপিরিয়েন্স, অর্থাৎ যে ব্যক্তির এক্সপিরিয়েন্স লেভেল খুবই কম তাকে আমরা বলি হচ্ছে গ্রিন হর্ন, এ গ্রিন হর্ন। 22 নম্বর দেখো, হুইচ ফ্রেজ কন্টেইনস ওয়ার্ডস দ্যাট আর অপোজিট ইন মিনিং টু ইচ আদার। তাহলে আমাদের বুঝতে হবে এই 4টা অপশনের মধ্যে একটাতে সিনোনিম আর একটা অ্যান্টোনিম থাকতে হবে, দুইটা সিমিলার বা দুটাই অ্যান্টোনিম হলে চলবে না। তাহলে দেখো আমাদের বিপরীত চেয়েছে প্রথমে, দেখো ব্রাইট অ্যান্ড শাইনি, ব্রাইট অ্যান্ড শাইনি মানে কি, ব্রাইট মানে উজ্জ্বল, শাইনি মানেও উজ্জ্বল, অর্থাৎ দুটাই কি হয়ে গেছে, সিনোনিম হয়ে গেছে, তার কারণে এটা ভুল। তারপরে দেখো ডেথ অ্যান্ড ডিসলিউশন, ডেথ মানে তো মৃত্যু, এই ডিসলিউশন মানেও হচ্ছে বিচ্ছেদ, ডিসলিউশন মানেও হচ্ছে বিচ্ছেদ, তাহলে দুটাই কি হয়ে গেছে, সিমিলার হয়ে গেছে। তারপরে দেখো অর অ্যান্ড কন্টেনশন, অর মানে যুদ্ধ বা বিরোধ, এই কন্টেনশন মানেও হচ্ছে যুদ্ধ বা বিবাদ বিরোধ এরকম অর্থ, তার মানে এই তিনটাই সিমিলার, একমাত্র 4 নাম্বারটাতে দেখো সঠিক আছে। প্লাইট অর্থ কি, প্লাইট অর্থ হচ্ছে দুর্যোগ বা মন্দা অবস্থা, যেটাকে বলি আমরা বাংলায় খরা হলে যেটা হয় প্লাইট। অ্যান্ড রিলিফ, রিলিফ মানে হচ্ছে মুক্তি, তাহলে একটাতে হচ্ছে খারাপ অবস্থা আর একটাতে ভালো অবস্থা, অর্থাৎ এইটাতেই শুধুমাত্র বিপরীত ওয়ার্ড ইউজ করা আছে, তার কারণে অ্যান্সার ডি। 23 দেখো, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা কোন সেন্টেন্সটা কারেক্ট। এটা একই সাথে অনেকগুলো টপিক থেকেই হতে পারে, এটা টপিকের নাম লিখছি না। দেখো দ্য ম্যান অ্যাডভান্সড অ্যাজ ইফ এর নিয়ম থেকে প্রশ্নটা আসছে, অ্যাজ ইফ হি হ্যাজ কিল্ড মি, এখানে ভুল কোন জায়গায় দেখো, দ্য ম্যান অ্যাডভান্সড অর্থাৎ অ্যাজ ইফ বা অ্যাজ দোর প্রথম অংশে কি আছে, পাস্ট ইনডিফিনিট আছে, পরের অংশে কি হবে তাইলে, এখানে হ্যাড কিল্ড হওয়ার কথা ছিল, পাস্ট পারফেক্ট হওয়ার কথা ছিল, তার কারণে এটা ভুল। এরপরে বি নাম্বার দেখো, ইট ইজ হাই টাইমের রুল থেকে আসছে, আমরা এটা ধরেই নিলাম ভার্ব থেকে আসছে, রাইট ফ্রম ভার্ব থেকে। ইট ইজ হাই টাইম আই ডু দ্য ওয়ার্ক, আই ডু হবে না আই ডিড হবে, এটা হবে হচ্ছে আই ডিড হবে, কারণ আমরা জানি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে ভি2 বসে সরাসরি, ইট ইজ হাই টাইম উই স্টপ স্মোকিং এরকম। তারপরে সি দেখো, দ্য ওয়াইন্ড ওয়াজ মেড ব্ল, এই সেন্টেন্সে গ্রামাটিক্যাল খুব বেশি একটা মিস্টেক নাই, বাট যেটা মিস্টেক আছে সেটা হচ্ছে মিনিং এর মিস্টেক। কিভাবে বুঝবা মিনিং এর মিস্টেক আছে, দেখো মূলত বাতাস কোনো জিনিসকে উড়িয়ে নিয়ে যায়, তুমি বাতাসকে উড়িয়ে দিতে পারবা না। দ্য ওয়াইন্ড ওয়াজ মেড ব্লো মানে বাতাসকে উড়ে যেতে বাধ্য করা হলো বা বাতাসকে উড়িয়ে দেওয়া হলো, এই জাস্ট এই সিম্পল জিনিসটার কারণে এই পুরো সেন্টেন্সটা ভুল। এখন ঠিক হচ্ছে এখানে এইটা, এটা মার্ডারার হবে, দ্য মার্ডারার ওয়াজ কট অ্যান্ড হ্যাংড, অর্থাৎ যে খুনি হত্যাকারী তাকে ধরা হলো এবং ফাঁসি দেওয়া হলো, হ্যাং করা মানে হচ্ছে ফাঁসি করে, ফাঁসি দিয়ে হত্যা করা। এরপরে 24 দেখো, although the Ojibwa fought frequently with Sioux, they didn't have, এটা বড় হাতের হবে যেহেতু নাম, এটাও বড় হাতের হবে যেহেতু এটা নাম। উইথ দ্য সিওক্স দে ডিডেন্ট হ্যাভ ড্যাশ উইথ আর্লি হোয়াইট সেটেলার্স, অর্থাৎ মূল কথা বোঝা যাচ্ছে এদের সাথে মোটামুটি এদের দুজনের সংঘর্ষ হয়েছে, বাট এরা কি করেনি, এরা কোনো রকমের কন্ট্রাক্টে সই করেনি, সেই জায়গা থেকে প্রশ্ন আসছে। মূলত প্রশ্নটা এসেছে হচ্ছে নাউন থেকে। কন্ট্রাক্ট এমন একটা জিনিস আমরা সাধারণত বলি একটা চুক্তি, দুইটা চুক্তি, বাট নাউনের যখন তোমরা নাউন পড়বা তখন দেখবা যে কন্ট্রাক্ট আসলে গোনা যায় না, খুব অবাক করা বিষয় যে কন্ট্রাক্ট গোনা যায় না।
তার কারণে এখানে হবে হচ্ছে ম্যানি কন্টাক্ট হবে। মাস কন্টাক্ট, মাস কোন জায়গায় ব্যবহৃত হয়, যে জায়গায় গোনা যায় না, যে জিনিসটা কাউন্টেবল না সেটার সাথে মাছ হয়। লটস হবে হচ্ছে যে জিনিসটা গোনা যায়, লার্জ কন্টাক্ট হয় না, এখানে ম্যানি কন্টাক্ট হবে। 25 দেখো, শি ওয়ন্ট বি গোয়িং টু দ্য মার্কেট, সে মার্কেটে যাচ্ছে না, অ্যান্ড ড্যাশ হার ফ্রেন্ড উইল নট, হার ফ্রেন্ডস উইল নেইদার, নেইদার হার ফ্রেন্ডস উইল, নেইদার উইল হার ফ্রেন্ডস। অর্থাৎ এই প্রশ্নটা আসছে আমাদের হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট থেকে। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট মানে দুইটা এগ্রিমেন্ট তোমরা পড়েছো, ওই জায়গা থেকে মূলত প্রশ্ন আসছে। অর্থাৎ তোমার বন্ধু বলল যে আমি এই কাজটা করি এবং তুমি বললে আমিও, অর্থাৎ তুমি হ্যাঁ এর সাথে হ্যাঁ মিলালা, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এবং ওনারা বলছে যে আমার বন্ধু বা সে মার্কেটে যাবে না এবং তার বন্ধুরাও যাবে না, না এর সাথে না বললা, তার কারণে এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট বলে এটাকে। এখন দেখো এগ্রিমেন্টের ক্ষেত্রে তুমি যখন নেইদারটা ইউজ করো, এই নেইদারের আলাদা একটা রুল আছে। যেমন এখানে বলছে শি ওয়ন্ট বি গোয়িং টু দ্য মার্কেট অ্যান্ড নেইদার, প্রথমে বসবে নেইদার, তারপরে বসবে হচ্ছে একটা অক্সিলারি, তারপরে বসবে হচ্ছে সাবজেক্ট। এইটা হচ্ছে এই নেইদারের নিয়ম বা নেগেটিভ এগ্রিমেন্টের নিয়ম। আবার ঠিক বিপরীত এইদারটা আবার কিন্তু অন্যরকম। তার এইদার হইলে এইদারটা সাধারণত শেষে যায়। এটা ছিল নেইদারের নিয়ম। প্রথমে তাহলে কি বসবে যদি এরকম নেগেটিভ এগ্রিমেন্ট থাকে এবং নেইদার থাকে, নেইদার আগে বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে। অ্যান্ড এর পরে কিন্তু অ্যান্ড এর পরে নেইদার আগে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। নেইদার উইল হার ফ্রেন্ডস, বাকি কোনোগুলোই হবে না। 26 দেখো, দ্য ম্যান হু ইজ হাংরি, অর্থাৎ যে ব্যক্তি, ব্যক্তিটি যে ক্ষুধার্ত ছিল, দ্য ম্যান হু ইজ হাংরি ড্যাশ ম্যান মানি অ্যান্ড ওয়ানার মে প্রুভ অ্যান অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট। অর্থাৎ মিনিং থেকে আসেনি, মূলত প্রশ্নটা আসছে আমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এই প্রশ্নটা আসছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে। এটা ইজি ছিল, কারণ হাংরি, হাংরি ফর মানি না, হাংরি বাই মানি, ফ্রম মানি না, আপন মানি, এটা হচ্ছে হাংরি ফর মানি। অর্থাৎ কোনো কিছুর প্রতি তীব্র আকাঙ্ক্ষা যদি থাকে, ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, হাংরি ফর মানি বা হাংরি ফর ফুড, যেটাই বলো না কিসের জন্য, কোনো কিছুর জন্যে আকাঙ্ক্ষা থাকা, আগ্রহী থাকা। 27 দেখো, উই শুড গিভ আ ওয়াইড ব্রেথ টু ব্যাড ক্যারেক্টার্স, হেয়ার ওয়াইড ব্রেথ অর্থ কি? এটাও ইডিয়মস অ্যান্ড ফ্রেজের বলা যায়। তাহলে প্রথমেই পজ নিয়ে অনেকক্ষণ বলেছিলাম যে ইডিয়মস অ্যান্ড লিটারেচারে ওই জায়গা থেকে প্রশ্ন আসে বেশ, সাবজাংটিভ, সরি সাবস্টিটিউশন, এই জায়গা থেকে প্রশ্ন আসে কিন্তু। ওয়াইড ব্রেথ অর্থ কি তাইলে? এটা মুখস্থ অংশ, এর অর্থ হচ্ছে কিপ অ্যাওয়ে ফ্রম। এছাড়া তুমি পরীক্ষায় হয়তো যদি সরাসরি দেয় যে হোয়াইট ব্রেড অর্থ কি, তুমি মুখস্থ না থাকলে তোমার পারা একটু কষ্ট হবে। বাট যখন একটা সেন্টেন্স দিয়ে যায় তখন একটা হিন্ট পাওয়া যায়, অর্থাৎ কিছুটা ইজি হয়। দেখো এখানে বলা হচ্ছে উই শুড গিভ আ হোয়াইট ব্রেড টু ব্যাড ক্যারেক্টার্স, অর্থাৎ যাদের খারাপ যে সঙ্গগুলো সেগুলো আমাদের ত্যাগ করা উচিত, এরকম একটা অর্থ দিচ্ছে। সেখান থেকেও তুমি বুঝতে পারবা যে কিপ অ্যাওয়ে ফ্রম মানে কারো কাছ থেকে দূরে থাকা, অর্থাৎ হোয়াইট বার্থ হচ্ছে হচ্ছে দূরে থাকা। এই বার্থ হচ্ছে অর্থ হচ্ছে কিন্তু নোঙর, এই বার্থ হচ্ছে অর্থ হচ্ছে আবার নোঙর, কিন্তু নোঙর ফেলার স্থান, সরি। বাট এখানে কিন্তু নোঙর বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে কোনো কারো কাছ থেকে দূরে থাকা। 28 দেখো, ক্যাথরিন ওয়াজ লেইং অন দ্য সোফা, শি ওয়াজ টায়ার্ড বিকজ ড্যাশ ভেরি হার্ড। এটাও ভার্ব থেকে আসছে। এখানে বেশ কয়েকটা জিনিস বোঝার আছে। দেখো ক্যাথরিন ওয়াজ লেইং, অর্থাৎ এই মুহূর্তে ক্যাথরিন ওই মুহূর্তে কি করছিল, শুয়েছিল, অন দ্য সোফা। শি ওয়াজ টায়ার্ড, সে ছিল খুবই ক্লান্ত, বিকজ ড্যাশ ভেরি হার্ড। এখন এই নাম্বার দেখো, শি ওয়াজ ওয়ার্কিং, এটা কিসের জন্য হবে না দেখো, কারণ প্রথমেই আমাদের বলে দিল ক্যাথরিন ওয়াজ লেইং অন দ্য সোফা, ওই মুহূর্তে সোফায় শুয়ে আছে কারণ সে ক্লান্ত। এখন তুমি পরে আবার বললা যে শি ওয়াজ টায়ার্ড বিকজ শি ওয়াজ ওয়ার্কিং, কিন্তু সে তো আসলে ওই মুহূর্তে ওয়ার্ক করছে না, সে ওই মুহূর্তে কি করছে, শুয়ে আছে সোফাতে, তার কারণে এটা ভুল। তারপরে দেখো শি হ্যাজ বিন ওয়ার্কিং, একটা সেন্টেন্সের মধ্যে এরকম কিন্তু মানে তুমি পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এই দুইটা কিন্তু মিক্স করতে পারবে না। এখানে আছে শি হ্যাজ বিন হবে না এখানে। তারপরে দেখো এখানেও দেওয়া আছে, দেখো হ্যাভ বিন, অর্থাৎ পাস্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট দেওয়া আছে, একই সেন্টেন্সের মধ্যে এরকম হবে না। অপশন বাকিই থাকে শুধু আমাদের একটা সি, শি হ্যাড বিন ওয়ার্কিং ভেরি হার্ড, ক্যাথরিন খুবই
ক্লান্ত ছিল কারণ সে খুব অনেক বেশি পরিমাণ কাজ করেছে তার কারণে সে ক্লান্ত এবং শুয়ে আছে। 29 দেখো, দ্য পাথ ওয়াজ আইসি সো উই ওয়াকড ভেরি কেয়ারফুলি, উই ওয়ার অ্যাফ্রেড ড্যাশ ফলিং। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে এই প্রশ্নটা। দেখো, অ্যাফ্রেইড এর পরে আমরা কি জানি, এটা খুবই ইজি আসছে, অ্যাফ্রেইড অফ। আমরা একাডেমিক থেকে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়ি, অ্যাফ্রেইড অফ। এখন জানি প্রিপোজিশনের পরে সাধারণত আবার ভার্বের আইএনজি হয়, তার কারণে অফ ফলিং হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 30 এবং লাস্ট কোশ্চেন প্রথম সেটের, সিলেক্ট দ্য ইনকারেক্ট পার্ট অফ দ্য বিলো সেন্টেন্স। এটাও পিন পয়েন্ট ইরর, পিন পয়েন্ট ইরর। Not only he cheated in the exam, but also he argued at the teacher. Pinpoint error plus এটা কিন্তু appropriate preposition এর একটা প্রশ্ন, এটা কিন্তু appropriate preposition থেকেই আসছে। প্রিপোজিশন, পিন পয়েন্ট ইরর বা কারেকশন, এই দুইটার যে কোনো একটা টপিকে করতে গেলে তোমার মোটামুটি বইয়ে অ্যাডমিশনে আসার উপযোগী সবগুলো টপিকের উপরে ভালো একটা দক্ষতা তোমার থাকতে হবে, ভালো একটা দখল থাকতে হবে। তাহলে দেখো, হি আর্গিউড অ্যাট দেওয়া আছে, আর্গিউড অ্যাট হয় না, আর্গিউটের সাথে হয় হচ্ছে উইথ হয়, এইটা হচ্ছে অ্যান্সার। এখানে অ্যান্সারটা মূলত হবে হচ্ছে আর্গিউ উইথ, অর্থাৎ কারোর সাথে তর্ক করা, সেই ক্ষেত্রে হয় হচ্ছে আর্গিউ উইথ হয়, আর্গিউ উইথ হয়। এরপরে আমরা দেখব হচ্ছে সেট টু। ওকে, এরপরে দেখো, এরপরে দেখবো সেট টু 30টা প্রশ্ন। এখানেও প্রথমে কিন্তু আমাদের একটা প্যাসেজ আসছে, দেখো এটা আসছে ডিজিটাল লিটারেচার নিয়ে। এখন প্যাসেজ কোনটা নিয়ে দেবে বলা যায় না, যেমন বেশ কিছু আমাদের সময় বা এই সময়ে যেসব ভাইরাল যে টপিকগুলো আছে ওগুলো নিয়েই কিন্তু আসে, যেমন এআই নিয়ে বেশ কিছু জায়গায় টপিক আসছে। তারপরে তোমাদের বোর্ড বইকে ফলো করে হচ্ছে নেচার নিয়ে বিভিন্ন রকমের বা ট্রাভেল ট্যুরিজম নিয়ে বিভিন্ন রকমের প্যাসেজ আসছে। এখন এবছর কি দিবে বলা যাচ্ছে না, হয়তো স্টুডেন্ট মুভমেন্ট নিয়ে এরকম থাকতে পারে, বা ডিজিটাল বিষয় নিয়ে, যেমন এখানে ডিজিটাল লিটারেচি আছে। যেমন অনলাইনে তুমি যখন সার্ফিং করতেছো ওই টাইমে তোমার যে দক্ষতার যে দরকার আছে, লিটারেচির দরকার আছে, ওইটা নিয়ে এই প্যাসেজটা। আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, এবার দেখো, তাহলে এখান থেকে আবার দেখো কয়টা প্রশ্ন আসছে, এখান থেকে 10টা প্রশ্ন আসছে। ও, এখানে একটা ফাঁকা স্লাইড চলে আসছে, সরি। এক নাম্বার দেখো, প্রথমে কি চাচ্ছে আমাদের প্রশ্নে, অ্যাবান্ডেন্ট চাচ্ছে, অ্যাবান্ডেন্ট অর্থ। এখন দেখি প্যাসেজে কোন জায়গায় অ্যাবান্ডেন্ট শব্দটা আমাদের আছে। প্যাসেজে দেখো এই জায়গায় অ্যাবান্ডেন্ট শব্দটা আছে। তাহলে এখন লাইনটা পড়ে দেখি এই লাইনে অ্যাবান্ডেন্ট অর্থ কি। ইন অ্যান অ্যাস এইজ ওয়ার ইনফরমেশন ইজ অ্যাবান্ডেন্ট অ্যান্ড ইজিলি অ্যাক্সেসেবল, ইন্ডিভিজুয়াল মাস্ট ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল টু ডিস্টিংগুইশ রিলায়েবল সোর্সেস ফ্রম মিসলিডিং ওয়ান্স। অর্থাৎ বলতেছে আমরা এমন একটা সময়ে আছি যখন ইনফরমেশন ইজ অ্যাবান্ডেন্ট, অর্থাৎ প্রচুর পরিমাণ ইনফরমেশন আমাদের কাছে আছে, অর্থাৎ প্রচুর অর্থে এখানে অ্যাবান্ডেন্ট শব্দটা আসছে। তাহলে অ্যাবান্ডেন্ট এখানে প্যাসেজে কি আসছে, রেয়ার। রেয়ার মানে কি, রেয়ার মানে হচ্ছে যে জিনিসটা পাওয়া যায় না খুব একটা সেটা। লিমিটেড মানে লিমিটেডও যা, রেয়ারও তা প্রায় কাছাকাছি। এরপরে হিডেন মানে কি, গোপন। বাট আমরা কি পড়লাম যে ইনফরমেশনটা অনেক অ্যাক্সেসেবল এবং অনেক বেশি পরিমাণ ইনফরমেশন এখন আছে, অর্থাৎ প্লেন্টিফুল, অর্থাৎ প্রচুর। অ্যাবান্ডেন্ট মানে যেমন প্রচুর, এই প্লেন্টিফুল অর্থও কি, প্রচুর বা প্রাচুর্যপূর্ণ একটা অবস্থাকে বোঝায়। এরপরে দেখো 2 নাম্বার, হুইচ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু ফলস ইনফরমেশন। এখন তাহলে এটা বোঝা যাচ্ছে যে ফলস ইনফরমেশন এই ফ্রেজটা দিয়ে তুমি বাইরে থেকে ওয়ার্ড নিয়ে আসতে পারবা না, তোমাকে এই প্যাসেজের মধ্যে থেকেই তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে এই মিনিংটা নিয়ে আসতে হবে এটার। তাহলে প্যাসেজে এটার সিনোনিম কোনটা আছে এটা আমাদের এখন খুঁজে বের করতে হবে। ফলস ইনফরমেশন আমাদের কোন জায়গায় আছে, দেখো ফলস ইনফরমেশন অর্থ কি, প্রথমে অর্থ দেখতে হবে। কমিউনিকেশন তো অবশ্যই না, লিটারেচিও না, এখন ডিস ইনফরমেশন হয় না, মিস ইনফরমেশন হয়, এটা এমনিও বোঝা যাচ্ছে। তারপরেও তোমার পরীক্ষায় যে এটাই আসবে তার কোনো মিনিং নাই। পরীক্ষায় এরকম দিলে তোমরা সাধারণত চেক করবা যে কোন জায়গায় আছে।
প্যাসেজে মিস ইনফরমেশনটা আছে, আমরা দেখব কোন জায়গায় প্যাসেজে মিস ইনফরমেশন। এই দেখো এই জায়গায় মিস ইনফরমেশনটা আছে, তাহলে ফলস নিউজের সিনোনিম প্যাসেজে আছে কোনটা? মিস ইনফরমেশন। ফলস ইনফরমেশনের সিনোনিম ডিস ইনফরমেশন হয় না। তারপরে দেখো 3 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ রিলায়েবল অ্যাজ ইমপ্লাইড ইন দ্য প্যাসেজ ইজ। তাহলে রিলায়েবল অর্থ কি? এটার জন্য প্যাসেজে যাওয়ার দরকারই নাই আমাদের। রিলায়েবল অর্থ হচ্ছে নির্ভরযোগ্য, ট্রাস্ট অর্থী, বিশ্বাসযোগ্য, অর্থাৎ যেটার উপর আমরা রিলাই করতে পারি, ভরসা করতে পারি। এখন দেখো, কিন্তু আমাদের তো চাইছে হচ্ছে অ্যান্টোনিম। আমাদের কি চাইছে? অ্যান্টোনিম চাইছে। তোমরা অনেকেই হচ্ছে এরকম ওয়ার্ড দেখার সাথে সাথে নট সিনোনিম আছে, নট অ্যান্টোনিম আছে, তোমরা এসব খেয়াল না করেই জাস্ট যেটা দেখা মাত্র দাগায় দাও। তার কারণে জানা জিনিস কিন্তু ভুল হয়, এটা করা যাবে না। প্রশ্নটা ভালো করে পড়বা। দেখো, রিলায়েবল অর্থাৎ নির্ভরযোগ্য, ভেরিফাইড অর্থাৎ যে জিনিসটা ভেরিফাই করা হয়েছে, সত্যতা যাচাই করা হচ্ছে, সেটা অবশ্যই রিলায়েবল হবে। এটা সিনোনিম, তার কারণে এটা হচ্ছে না। এরপরে দেখো অ্যাকুরেট। অ্যাকুরেট মানে কি? একদম সঠিক। যেটা যেটা সঠিক আমরা সেই জিনিসটার উপরে কি করি? বিশ্বাস করি। যেটা অ্যাকুরেট সেটাই ভেরিফাইড। আবার যে জিনিসটা রিলায়েবল, যেটা ভেরিফাইড, যেটা অ্যাকুরেট, সেটাই ট্রাস্টওয়ার্থি, অর্থাৎ যেটাকে বিশ্বাস করা যায়। একমাত্র এই মিসলিডিং শব্দটা হচ্ছে অ্যান্টোনিম, অর্থাৎ যেটা ভুল পথে নিয়ে যায়। লিড করা মানে কোনো দিকে পরিচালিত করা, মিসলিড মানে হচ্ছে ভুল পথে পরিচালিত করা, অর্থাৎ রিলায়েবল না যে জিনিসটা। এরপরে 4 নাম্বার দেখো, দ্য ওয়ার্ড ইন্টিগ্রেটিং ইন দ্য প্যাসেজ মিন। অর্থাৎ প্যাসেজে ইন্টিগ্রেট একটা শব্দ আছে, সেই ইন্টিগ্রেট শব্দটার অর্থ আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। দেখো তাহলে কোন জায়গায় আছে? এখানে দেখো এই যে রিলায়েবলটা এই জায়গায় আছে, রিলায়েবল সোর্সেস ফ্রম মিসলিডিং। এই দেখো মিসলিডিংটাও এখানে আছে, অর্থাৎ পরস্পর অ্যান্টোনিমটা এই কাছাকাছি দেওয়া ছিল। এরপরে দেখি ইন্টিগ্রেটিং শব্দটা আমাদের কোন জায়গায় আছে। গ্লোবাল কানেক্টিভিটি ফ্যাসিলিটিস মানে ওকে, লাইক টু। এই দেখো এই জায়গাতে আছে আমাদের হচ্ছে ইন্টিগ্রেটিং। বাই ইন্টিগ্রেটিং টেকনোলজি ইনটু দ্য কারিকুলাম, অর্থাৎ শিক্ষাক্রমে, পাঠ্যক্রমে তুমি কি ইন্টিগ্রেট করবা? টেকনোলজি ইন্টিগ্রেট করবা। ইন্টিগ্রেট করা মানে কি? তাইলে অন্তর্ভুক্ত করা, একত্র করা, কম্বাইন করা। তাহলে দেখি এখানে কি আছে। দ্য ওয়ার্ড ইন্টিগ্রেটিং ইন দ্য প্যাসেজ মিনস সেপারেটিং। অবশ্যই না, এটা অ্যান্টোনিম হয়ে গেল, কারণ সেপারেট করা মানে আলাদা করা, আমরা ইন্টিগ্রেট মানে কোনো কিছুকে একত্র করা পড়েছি। রিপ্লেস করা, রিপ্লেস করা মানে কি? একটা সরিয়ে দিয়ে আর একটাকে নিয়ে আসা। বাট আমরা প্যাসেজে কি পড়লাম? যে আমাদের কারিকুলাম ঠিকই থাকবে, বাট ওইটাতে আমরা কি ইনক্লুড করব? টেকনোলজি ইনক্লুড করব। এরপরে অ্যাভয়েডিং, অ্যাভয়েড করা মানে বাদ দেওয়া, বাট আমরা ইন্টিগ্রেট অর্থ অ্যাভয়েড না, এটার অর্থ হচ্ছে কম্বাইনিং, কোনো কিছুকে একত্র করা। এরপরে 5 নাম্বার দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ডিজিটাল লিটারেচি প্রাইমারিলি রেফার্স টু, মানে বলছে যে আধুনিক, অর্থাৎ আমাদের যে ডিজিটাল যে বিষয়টা, এটার সাথে সাক্ষরতার সম্পর্ক, এটার প্যাসেজটাতে আসলে কি রিফার করেছে সেটা আমাদের জানতে চাওয়া হচ্ছে। তাহলে পুরো প্যাসেজটা একবার আমাদের পড়তে হবে। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ডিজিটাল লিটারেচি প্রাইমারিলি রিফার্স টু, অর্থাৎ ডিজিটাল লিটারেচি প্রাথমিকভাবে কি বোঝায় এই টার্মটা দিয়ে আমাদের। প্রথমে কি বলছে দেখো, দ্য ইউজ অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখন যদি তুমি একটা ক্লাস 5 বা 6-এর বাচ্চাকে খুলে দাও, এখন তো তার চেয়ে কম বয়সী বাচ্চা কাচ্চা ইউজ করে, ওদের ইউজ খুলে দিলে ওরাও এইটা ইউজ করতে পারবে। বাট লিটারেচি জিনিসটা অন্য রকমের একটা বিষয়, অর্থাৎ যার সাক্ষরতা, অর্থাৎ স্বাক্ষর জ্ঞান আছে, অক্ষর জ্ঞান আছে যার, সেইটা। এখন এই অক্ষর জ্ঞানটা কিন্তু ক খ অক্ষর জ্ঞান না, এটা হচ্ছে ডিজিটাল বা আধুনিক দুনিয়া, অনলাইনে সার্ফিংয়ের যে সাক্ষরতা সেটা বোঝাচ্ছে। সেইটার সাথে সোশ্যাল মিডিয়ার সম্পর্ক আছে, বাট শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করতে পারলেই কিন্তু সেটা ডিজিটাল লিটারেচি না। এরপরে দেখো, দ্য অ্যাবিলিটি টু ইভ্যালুয়েট অ্যান্ড কমিউনিকেট ইনফরমেশন রেসপন্সিবলি, অর্থাৎ কি বলছে যে কিসের সক্ষমতা? কোনো কিছুকে মূল্যায়ন করার এবং ইনফরমেশনের মাধ্যমে যোগাযোগ করা, সেটা কিভাবে? অবশ্যই দায়িত্বশীলতার সাথে যদি হয়, তাহলে সেটাকে কি বলা যায়? ডিজিটাল লিটারেচি। এটা হতে পারে, আমরা রাখলাম যেহেতু আরও 2টা অপশন আছে। দেখি, টেকনিক্যাল এক্সপার্টাইজ ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। সফটওয়্যার ডেভেলপমেন্টে যে এক্সপার্টিস হয় তাকে কি বলি আমরা? তাকে আমরা বলি হচ্ছে সফটওয়্যার ডেভেলপার, নট ডিজিটাল লিটারেচি, এটা বলি না আমরা। সে একটা সফটওয়্যার নিয়ে কাজ করে, নট টেকনোলজি, সব কিছু নিয়ে না। এরপরে দেখো অনলাইন এন্টারটেইনমেন্ট স্কিল, অবশ্যই না, এটা তো একদমই না। অর্থাৎ আমাদের উত্তর আসছে এই যে এটা নিয়ে, দ্য অ্যাবিলিটি টু ইভ্যালুয়েট অ্যান্ড কমিউনিকেট ইনফরমেশন রেসপন্সিবলি। 6 নাম্বার দেখো,
হট ডেঞ্জার অফ সোশ্যাল মিডিয়া ইজ ইমফাসাইজড ইন দ্য প্যাসেজ। তাহলে সোশ্যাল মিডিয়ার কোন বিপদের কথা এই প্যাসেজে ইমফাসাইজ করা আছে? আমরা দেখি, অপশন দেখি। ল্যাক অফ গ্লোবাল কানেক্টিভিটি, limited access to information, rapid spread of unverified content, reduction of personal communication। এখানে আমরা দেখি কি বলেছে আমাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে। দেখো, ডিজিটাল প্ল্যাটফর্ম while it allows instant communication, এ দেখো এখান থেকে তোমরা দেখতে পারবা, the rapid expansion of social media has transformed the way people share information while it allows instant communication and global connectivity। শব্দগুলো খেয়াল করো কিন্তু, it also facilitates the spread of misinformation। তাহলে আমরা মোটামুটি এটা থেকেই অ্যান্সার করা যাবে যে লাইনটা পেয়েছি। ল্যাক অফ গ্লোবাল কানেক্টিভিটি, এটা কিন্তু পুরা ভুল কথা। সোশ্যাল মিডিয়াতে যদি থাকে তাইলে ল্যাক না, বরং এখানে প্লেন্টিফুল অফ গ্লোবাল কমিউনিকেশন থাকে, কানেক্টিভিটি থাকে। এরপরে দেখো লিমিটেড অ্যাক্সেস টু ইনফরমেশন, এটাও কিন্তু মিথ্যা কথা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে ইনফরমেশনে কিন্তু অ্যাক্সেস করা যায়। এরপরে দেখো র্যাপিড স্প্রেড অফ আনভেরিফাইড কন্টেন্ট, এটা কিন্তু একটা ওয়ার্ডটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। দেখো মিস ইনফরমেশন, দ্য স্প্রেড অফ মিস ইনফরমেশন মানে কি, মানে ভুল তথ্য বা যে মিথ্যা তথ্য, এটাই এখানে বলা হচ্ছে। দেখো আনভেরিফাইড কন্টেন্ট অর্থাৎ মিথ্যা যে কন্টেন্টগুলো তোমরা আজকাল দেখতে পারবা এআই দিয়ে বানিয়ে বিভিন্ন রকমের ফলস ইনফরমেশন ছড়ায় এবং মানুষজন ওটাকে বিশ্বাস করে, দেখা যায় মিলিয়ন মিলিয়ন ওটাতে ভিউ হয়েছে, অনেকে ওটা নিয়ে মাতামাতিও শুরু দিয়েছে, বাট পরে বুঝতে পারে যে এটা আসলে ফেক জিনিস ছিল। তো এই জিনিসটা অনলাইনে বেশি হয়। তাহলে এটা অ্যান্সার হচ্ছে রিডাকশন অফ পার্সোনাল কমিউনিকেশন। অবশ্যই না, সোশ্যাল মিডিয়া মূলত মানুষের কানেকশনটা বাড়ায়, এটা কমায় না। 7 নম্বর দেখো, হুইচ স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্টস দ্য রোল অফ এডুকেশনাল ইনস্টিটিউশন মেনশন ইন দ্য প্যাসেজ। অর্থাৎ প্যাসেজে এডুকেশনাল ইনস্টিটিউশনের কথা আছে, সেইটা কিভাবে রোল প্লে করে সেই জায়গায় এটা বলা হচ্ছে যে টেকনোলজি ক্ষেত্রে। দে প্রিপেয়ার স্টুডেন্ট ফর ডিজিটাল চ্যালেঞ্জেস, দে রিপ্লেস ট্রেডিশনাল টার্নিং, দে ডিসকারেজ টেকনোলজি ইউজ, দে ফোকাস অনলি অন থিওরিটিক্যাল নলেজ। তাহলে দেখি এডুকেশনাল ইনস্টিটিউশন সম্পর্কে এখানে কি বলা হয়েছে। Educational institutions play a vital role in promoting digital literacy. By integrating technology in the curriculum, school can prepare students to face the challenges of the digital era. Students who are digitally literate are more confident, independent, and capable of lifelong learning। তার মানে বোঝা যাচ্ছে স্কুল বা এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো টেকনোলজিকে ভালোভাবেই দেখছে, এখানে বোঝা যাচ্ছে। তাহলে এখানে কি হবে, দে প্রিপেয়ার স্টুডেন্ট ফর ডিজিটাল চ্যালেঞ্জেস, হুইচ স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্টস দ্য রোল অফ এডুকেশনাল ইনস্টিটিউশন মেনশন ইন দ্য প্যাসেজ। তাহলে এডুকেশনাল ইনস্টিটিউশনের রোল কোন চারটা মাস থেকে কোনটাতে প্রকাশ পেয়েছে? 1 নম্বরে। কারণ দে রিপ্লেস ট্রেডিশনাল লার্নিং, অবশ্যই না, তারা ট্রেডিশনাল এখনও অফলাইনে পড়াশোনা কিন্তু সারা বাংলাদেশ বা পৃথিবীব্যাপী সব জায়গাতেই হচ্ছে। ট্রেডিশনাল পড়াশোনার সিস্টেম এখনও চেঞ্জ হয়নি। ডিসকারেজ টেকনোলজি ইউজ, ওরা কিন্তু ডিসকারেজ করেনি, বরং ওটা একাডেমিকে কিন্তু ইন্ট্রোডিউস করেছে। বাংলাদেশে যদিও ওই লেভেলে হচ্ছে না এখনো। দে ফোকাস অনলি অন দ্য থিওরিটিক্যাল নলেজ, নট অনলি দ্যাট, এটা করে না এখন। এরপরে দেখো 8 নম্বর, দ্য অথর ইমপ্লাইজ দ্যাট অ্যাক্সেস টু ইনফরমেশন উইদাউট ডিজিটাল লিটারেসি মে ড্যাশ। অর্থাৎ অথরের মতে যে তুমি যদি, কি বলছে এখানে, এখানে বলছে যে তুমি যদি ডিজিটাল লিটারেসি অর্থাৎ আধুনিক যে সাক্ষরতার বিষয়টা অনলাইনে, এইটা ছাড়া যদি তোমাকে ইনফরমেশনের অ্যাক্সেস দেওয়া হয়, প্রবেশাধিকার দেওয়া হয়, তাহলে কি ঘটতে পারে সেটা বলা হয়েছে। দেখো এখানে digital literacy is necessary to ensure informed participation in the society, এটা বলা হচ্ছে। আচ্ছা এটাতেও নেই এটা। many people accept online content without verifying the authenticity with, এই যে এই জায়গা থেকে প্রশ্নটা আসছে। many people accept online content without verifying its authenticity which can lead to serious social and political consequences। এই জায়গা থেকে মূলত প্রশ্ন আসছে। কি বলছে দেখো, ইনফরমেশন অ্যাক্সেস টু ইনফরমেশন উইদাউট ডিজিটাল লিটারেসি মে স্ট্রেংথেন ডেমোক্রেসি। গণতন্ত্র কি শক্তিশালী করবে? অবশ্যই না, কারণ মিস ইনফরমেশন, তুমি বাংলাদেশের রাজনীতির অবস্থায় চিন্তা করো,
কোনো একটা কিছু হওয়ার আগে একটা ফেক ভিডিও তৈরি করে দেয় এবং ওই দলের উপরে মানুষজন চড়াও হয়ে যায় বা ওই ব্যক্তির উপরে। অর্থাৎ ডেমোক্রেসির কি এটা কি শক্তিশালী করে না, অবশ্যই ধ্বংসের পথে নিয়ে যায় যদি মিস ইনফরমেশন হয়। লিড টু ইনফর্ম ডিসিশন মেকিং, ইনক্রিজ দ্য রিস্ক অফ বিং মিসলিড। তাহলে বলতেছে লিড টু ইনফরমেশন ইনফর্ম ডিসিশন মেকিং, অবশ্যই না। তুমি যখন ডিজিটাল লিটারেসি ছাড়া, অর্থাৎ কোনটা এআই, তুমি এটা ডিটেক্টই করতে পারো না, তোমার ওই লিটারেসি নাই, তুমি যখন অ্যাক্সেস করতে যাও ইনফরমেশন, তখন তোমার ক্ষেত্রে তুমি ডিসিশন মেকিংয়ে ইনফর্ম ডিসিশন মেকিং তো নিতেই পারবা না, বরং তোমার ওটা কি হবে, তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে। এরপরে বলছে ইলিমিনেট মিস ইনফরমেশন, অবশ্যই না। তোমার যখন জ্ঞানই নাই ডিজিটাল লিটারেচি সম্পর্কে, তখন তুমি কিভাবে ভুল ইনফরমেশন তুমি আইডেন্টিফাই করবা বা ইলিমিনেট করবা, দূর করবা, সেটা সম্ভব না তোমার দ্বারা। তার কারণে অ্যান্সার হবে সি, ইনক্রিজ দ্য রিস্ক অফ বিং মিসলেড। এরপরে 9 নম্বর দেখো, ফ্রম দ্য প্যাসেজ ইট ক্যান বি ইনফার্ড দ্যাট এ ডিজিটালি ইলিটারেট পার্সন ইজ মোর লাইকলি টু। অর্থাৎ বলতেছে যে একজন ব্যক্তি যে ডিজিটালি লিটারেট, অর্থাৎ যে আধুনিক এই প্রযুক্তিগত সাক্ষরতা যার আছে, ইজ মোর লাইকলি টু, কিসের মতো সেই ব্যক্তি, ডিপেন্ড ইন্টায়ারলি অন আদার্স, না যে ব্যক্তির এই রকম এডুকেশনাল মানে প্রযুক্তি নিয়ে জ্ঞান আছে, সে কি অন্যের কাছে সাহায্য চাইবে যে দেখো তো এই জিনিসটা এরকম, এটা কি এআই নাকি, ও যথেষ্ট স্কিল আছে, ও কখনো অন্যের উপর ডিপেন্ড করবে না। অ্যাভয়েড টেকনোলজি, যার টেকনোলজি নিয়ে জ্ঞান আছে সে টেকনোলজির সঠিক ব্যবহার করবে, ওটাকে জীবন থেকে আলাদা করে দিবে না। লার্ন ইন্ডিপেন্ডেন্টলি থ্রু আউট লাইফ, রিজেক্ট সোশ্যাল মিডিয়াও না, অর্থাৎ আমাদের এটা হবে লার্ন ইন্ডিপেন্ডেন্টলি থ্রু আউট লাইফ, অর্থাৎ যার এই আধুনিক লিটারেচি অর্থাৎ সাক্ষরতার জ্ঞান আছে, সে নিজে নিজে তার জীবন ভর কি করতে পারবে, এই বিষয় সম্পর্কে শিখতে পারবে, জানতে পারবে, পরিচালনা করতে পারবে। লাস্ট প্রশ্ন ফ্রম কম্প্রিহেনশন, দ্য টোন অফ দ্য প্যাসেজ ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ। অর্থাৎ এই যে পুরো একটা প্যাসেজ, এই প্যাসেজের কোন পার্সপেক্টিভ থেকে এটাকে ডিসক্রাইব করা হচ্ছে। পুরো প্যাসেজটাই কিন্তু কারো কোনো সমালোচনা বা এরকম করা হয়নি, জাস্ট বলা হচ্ছে যে যদি তুমি ইনফরমেশনটা জানো তাহলে কি হবে, যদি না জানো তাহলে কেমন হতে পারে, স্কুল কি ভূমিকা রাখতে পারে। অর্থাৎ ওরা কিন্তু কোনো একটা জায়গার অবস্থান নিয়ে কিন্তু ব্যাখ্যাটা কিন্তু করছে না। তার কারণে এটা হিউমারাস, হাসাহাসির কোনো বিষয় না, এটা ক্রিটিক্যাল বা স্যাটায়ারিক। মানে কি স্যাটায়ার মানে হচ্ছে ওই অন কাইন্ড অফ হাস্যরস করার মতো। এরপরে দেখো ইমোশনাল, এটা কিন্তু ইমোশনাল কোনো লেখা না যেটা পড়ে তুমি কান্নাকাটি করে দিবা, এটা একটা নিউট্রাল লেখা, নিউট্রাল অ্যান্ড ইনফরমেটিভ। অর্থাৎ এই লেখাটা হচ্ছে নিরপেক্ষ এবং তথ্যভিত্তিক, অর্থাৎ যেখানে নিরপেক্ষতা অবলম্বন করে তোমাকে জানানো হয়েছে কিভাবে তুমি ডিজিটাল লিটারেসি নিজের মধ্যে আনতে পারো, বা এ বিষয়ে স্কুল কিভাবে সাহায্য করতে পারে, তুমি যদি লিটারেট না হও তাইলে কি ধরনের ইনফরমেশন মিসলিডিং এর মধ্যে তুমি পড়তে পারো। অর্থাৎ নিউট্রাল একটা পার্সপেক্টিভ থেকে এটা ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, আমাদের কম্প্রিহেনশন গেল। এইবার এখানে 11 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ ডিয়ার। তোমরা এগুলো হচ্ছে এতে পড়েছো, আহ, কি বলে এই টপিকটার নাম কি, এই টপিকটার নামই ভুলে গেছি আমি, ম্যাসকুলিন, এটা মেবি হচ্ছে এই জেন্ডারের যে টপিক আছে যেখানে তোমাদের বিভিন্ন রকমের ভাগ দেখানো হয় যে ডাক, এটার ফেমিলিন বা ম্যাসকুলিন কি, তারপরে হচ্ছে অনেকগুলো দেওয়া আছে। আহ, এরকম বিভিন্ন রকমের প্রাণী, যেমন হচ্ছে মৌমাছির দেওয়া থাকে, তারপরে হচ্ছে টাইগার দেওয়া থাকে, লায়ন, এগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, তাহলে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার, তাহলে আমাদের ম্যাসকুলিন জেন্ডার চেয়েছে ডিআর এর। এই জিনিসগুলোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখবা, অনেকগুলোর ক্ষেত্রে কি হয় যে একটা মানে সবসময় থাকে, দেখা যায় যে যেমন আমরা বলি মুরগি, মোরগ, অর্থাৎ দুইটাই শব্দ আছে, একটা দিয়ে মেয়ে মুরগিকে মানে কি বলে সেই মুরগিই চলে আসতেছে, আচ্ছা যাই, একটাকে মেয়ে বোঝাচ্ছে একটাকে ছেলে বোঝাচ্ছে। বাট কিছু কিছু ওয়ার্ড আছে যেটা হচ্ছে দুইটা কমন, যেমন প্যারেন্টস, অর্থাৎ প্যারেন্টস বলতে মাতা পিতা দুজনকে একসাথে বোঝাচ্ছে, এটার একটা ম্যাসকুলিন যদি ধরতে চাও মাদার হবে, আবার যদি সরি ফাদার হবে, আর যদি ফেমিনিন ধরতে চাও মাদারে চলে যাবে। বাট
এটা হচ্ছে সেরকম এরকম ওয়ার্ড থাকে। আবার কিছু কিছু তো বললাম যে ওই দুইটা আলাদা আলাদা অলরেডি ডিফারেন্ট থাকে। তাই ডিআর এর কি হবে, ডিআর এর হবে হচ্ছে, ডিআর এর কি হয়, ডাক, ডাক কোনটার ক্ষেত্রে হয়, ডাক হচ্ছে হয় সাধারণত, ডাক হয় হচ্ছে হাঁসের ক্ষেত্রে, তারপরে আছে মেট, ডো এবং হচ্ছে বাক। এটার ম্যাসকুলিন, ডিআর এর ফ্যামিলিন কিন্তু ছিল হচ্ছে ডো। ডিআর এর এই যদি ফ্যামিলিন চিন্তা করো, এটা তো হচ্ছে, এইটা যদি যাও ফ্যামিলিন, এটা ফ্যামিলিন, আর যদি ম্যাসকুলিনে যাও তাহলে হচ্ছে বাক হবে। এটার অ্যান্সার হচ্ছে বাক। এটা কিন্তু পুরাটাই মুখস্থ অংশ, এটা এখানে মানে তেমন বোঝার কিছু নাই, জাস্ট তোমাকে মুখস্থ করতে হবে। 12 নম্বর দেখো, মোস্ট অফ দ্য পিপল most of the people did not expect the victory of a dash like him। এটা হবে হচ্ছে ডার্ক হর্স। এটা হচ্ছে ইডিয়মস থেকে আসছে, এটা হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে আসছে। ওই জায়গায় একটা শব্দ আছে ডার্ক হর্স। ডার্ক হর্স হচ্ছে এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি নিজের পরিকল্পনাকে গোপন রাখে এবং যখন সফল হয় তখন মানুষজন অবাক হয়ে যায় যে একে তো দেখে এরকম মনে হয়নি, এ কিভাবে এত ভালো করলো। ওই ব্যক্তিটা হচ্ছে ডার্ক হর্স। তারপরে 13 নম্বর দেখো, দ্য মার্ডার অফ এ কিং ইজ কল্ড, এর আগের প্যাসেজে বললাম। তাহলে মাদার অফ এ, মার্ডার অফ এ কিংকে বলা হয় হচ্ছে রেজিসাইড, অর্থাৎ রাজাকে হত্যা করা। প্যাট্রিসাইড বলেছি পিতা হত্যা, ফ্যাট্রিসাইড বলেছি ভাইকে হত্যা, হোমিসাইড হচ্ছে নরহত্যা, কিঙ্গিসাইড বলতে এমনিতে কোনো কথা নাই, এটা ভুল একটা শব্দ, এটা জাস্ট কনফিউজ করার জন্য দেওয়া। এরপরে দেখো 14 নম্বর, এটাও সাবস্টিটিউশন থেকে আসছে, এটাও সাবস্টিটিউশন থেকে আসা প্রশ্ন। এরপরে 14 নম্বর দেখো, এটা সিনোনিম থেকে আসছে। মেটিকুলাস অর্থ কি? মেটিকুলাস অর্থ আমরা জানি যে হচ্ছে যে ব্যক্তি যত্নবান, কেয়ারফুল, যত্নবান, বা আর একটা অর্থ হয় হচ্ছে খুঁতখুঁতে, খুঁতখুঁতে স্বভাবের কিছু মানুষ মানুষ থাকে সেরকম। এটার সিনোনিম চেয়েছে দেখো। ডেলিকেট মানে কি? ডেলিকেট মানে হচ্ছে রুচিসম্মত, এরকম একটা জিনিস। এরপরে আছে সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল আমরা গত সিইউ ডি ইউনিটের যে আমাদের ফাইনাল রিভিশন ক্লাস, ওখানেও পেয়েছিলাম এই শব্দটা। অর্থ কি? ভাষা ভাষা, অর্থাৎ সারফেস লেভেলে যেটা থাকে সেটা হচ্ছে এটা ভাষা ভাষা। এরপরে দেখো কেয়ারলেস, যত্নবান, এটা তো কেয়ারলেস যদি যাই তাহলে তো বিপরীত হয়ে যাবে, ডেলিকেট অর্থটা এটার সাথে যাচ্ছে না, সিনোনিম অন্তত হচ্ছে না। এটার অর্থ আসছে হচ্ছে রুচিশীল মানুষ এরকম। বা আর এখানে হবে হচ্ছে পেইনস্টেকিং, অর্থাৎ যত্নবান। এরপরে দেখো 15 নম্বর, হি সাডেন সাইলেন্স। এটা বুকার্স থেকে আসছে। ওই যে আগেই বলছিলাম যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এরকম ড্যাশ দিয়ে কয়েকটা ওয়ার্ড দিয়ে দেয় আর দেখতে চায় যে তুমি আসলে বাক্যে ওই শব্দটা ব্যবহার করতে পারো কিনা। হি সাডেন সাইলেন্স ওয়াজ ড্যাশ মেকিং এভরিওয়ান ড্যাশ অ্যাবাউট হিজ রিয়েল ইন্টেনশন, অর্থাৎ ওই ব্যক্তিটা হঠাৎ করে সাইলেন্স হয়ে গেছে এবং তার এই সাইলেন্সের কারণ অন্য, মানে এই তার এই যে নীরবতা, এই নীরবতার মধ্যে কি উদ্দেশ্য আছে এটা আর কেউ বুঝতে পারছে না, এটাই বোঝাতে যাচ্ছে। এখন দেখি কি ওয়ার্ড ইউজ করা যায়। প্রথমটা দেখো, হি সাডেন সাইলেন্স ওয়াজ ডেলিবারেট। আচ্ছা বুঝলাম, কেউ ইচ্ছাকৃতভাবে ডেলিবারেটলি হচ্ছে সাইলেন্ট হতে পারে। মেকিং এভরি ওয়ান সার্টেইন অ্যাবাউট হিজ রিয়াল ইন্টেনশন, এটা কিন্তু একটু ডিপ মিনিং থেকে তোমাদের এসেছে। এখন দেখো, কেউ যদি চুপচাপ থাকে অর্থাৎ কথাই বলতেছে না, তার ইন্টেনশন সম্পর্কে কি সার্টেইন হওয়া যায়, নিশ্চিত হওয়া যায়? হওয়া কিন্তু যায় না। অর্থাৎ যে ব্যক্তি চুপ করে আছে, তার কোনো ইন্টেনশনের কথা বলতেছে না, তাইলে সেটা কিভাবে মানুষকে সার্টেইন করতে পারে? অন্যদেরকে অবশ্যই করতে পারে না। এরপরে দেখো সি নাম্বার দেখো, হিজ সাডেন সাইলেন্স অজ অবভিয়াস, অর্থাৎ সে যে চুপচাপ আছে এটা স্পষ্টতই বোঝা যাচ্ছিল। মেকিং এভরিওয়ান কনভিন্সড অ্যাবাউট হিজ রিয়াল ইন্টেনশনস, এটাও কিন্তু একটা ভুল। কারণ ও চুপচাপ করে আছে, চুপচাপ থাকলেই যে আরেকজন কনভিন্সড হয়ে যাবে তার ইন্টেনশন সম্পর্কে, এটা তো একদম শব্দ দেখেই বোঝা যাচ্ছে। কারণ তুমি চুপচাপ আছো, তোমার ইন্টেনশন বা উদ্দেশ্যই তুমি কাউকে বলছো না, তো কিভাবে মানুষজন কনভিন্সড হবে তোমার বিষয়ে? এরপর দেখো কি বলছে, অ্যাক্সিডেন্টাল। হিজ হিজ সাডেন সাইলেন্স ওয়াজ অ্যাক্সিডেন্টাল। আপত্তিকভাবে কেউ আসলে হুট করে সাইলেন্ট হয় না। মেকিং এভরিওয়ান ইগনোরেন্ট অ্যাবাউট হিজ রিয়েল ইন্টেনশন, অজ্ঞ বানিয়ে দিয়েছে তার ইন্টেনশন সম্পর্কে, তার ইন্টেনশনই কিন্তু এখন পর্যন্ত বলেনি সে। এখন দেখো বি আছে, বোঝা যাচ্ছে বি হবে। এখন কিভাবে হবে সেটাই দেখি। হি সাডেন সাইলেন্স অর সাসপিশিয়াস, অর্থাৎ বলতেছে তাই যে হঠাৎ করে যে চুপ চুপ মানে একদম নীরবতা, নীরব হয়ে যাওয়া, এটা কেমন ছিল? সাসপিশিয়াস ছিল। সাসপিশিয়াস মানে হচ্ছে সন্দেহজনক। মেকিং এভরিওয়ান কিউরিয়াস,
কিউরিয়াস মানে কি? কিউরিয়াস মানে হচ্ছে কোনো কিছু জানার জন্য আগ্রহী। মেকিং এভরিওয়ান কিউরিয়াস অ্যাবাউট হিজ রিয়াল ইন্টেনশন, অর্থাৎ বলতেছে যে তার যে এই যে হঠাৎ করে যে সাইলেন্স হয়ে যাওয়া, নীরবতাটা, এইটা কি ছিল সবার কাছে? সবার কাছে ছিল সন্দেহজনক। যেটা কি করেছে সবাইকে তার আসল উদ্দেশ্য যে কেন এরকম সে নীরব হয়ে গেল, তার এই উদ্দেশ্য সম্পর্কে সবাইকে কি করলো? কিউরিয়াস করলো, আগ্রহী করে তুললো। অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে আমাদের বি। 16 নাম্বার দেখো, বাই হুক আর বাই ক্রুক মিনস, এটাও ইডিয়মস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। বাই হুক আর বাই ক্রুক, এটাকে আমরা মজা করে আমরা অ্যাডমিশনে পড়তাম হুক্কুরুকু আর কুক্কুরুকু। বাই হুক, বাই কুক, হুক্কুরুকু, আর এটা হচ্ছে কুক্কুরুকু। এরকম করে আমরা মনে রেখেছিলাম এটা। এটার অর্থ হচ্ছে বাই এনি মিনস। অর্থাৎ বাই হুক্কুরুকু আর বাই কুক্কুরুকু মানে হচ্ছে বাই এনি মিনস। অর্থাৎ আমরা বাংলায় যেটা বলি যে আমার এই জিনিসটা দরকার, তুমি কোথা থেকে এনে দিবে আমি জানি না, বাট যেভাবে হোক, যে উপায়ে হোক তোমার এটা এনে দিতে হবে। ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? এই বাই হুক অর বা বাই ক্রুক, বাই এনি মিনস, অর্থাৎ যে কোনো উপায়। 17 দেখো, ডোন্ট ওয়াস্ট ইউর টাইম অন ফেসবুক, এটা প্রিপজিশন থেকে আসছে। ফেসবুকে তোমার সময় নষ্ট করো না। এক্ষেত্রে ফেসবুক বা ইউটিউবে ভিডিও দেখা, এটা অন ফেসবুক হয়, ইন ফেসবুক হয় না। এটা হচ্ছে প্রিপজিশন থেকে আসছে। প্রি পজিশন। অনেক বেশি ফেসবুক যারা চেপো তারা যদি এই প্রশ্ন না পারো, দুঃখজনক হবে এটা। এরপর দেখো 18 নম্বর, জুভিনিয়াল ডেলিকুয়েন্সি, এটা হচ্ছে সাবস্টিটিউশন থেকে। সাবস্টিটিউশন, জুভিনিয়াল ডেলিকুয়েন্সি বলতে কি বোঝায়? ক্রাইমস কমিটেড বাই অ্যাডাল্টস। না, জুভিনিয়াল মানে কি? জুভিনিয়াল মানে হচ্ছে নতুন যারা, তাদের বোঝায়। তো একটা শব্দ দিয়ে বোঝা যাচ্ছে যারা বুড়া বা বৃদ্ধ, কারো কথা বলছে না। তারপর দেখো, ক্রাইমস পারফর্ম বাই ইল্ডারলি পিপল, বড়দের দ্বারা, অবশ্যই না। এখন অপশন আছে দুইটা, দুটাতেই আছে অ্যাডোলেসেন্স। ক্রাইমস ডান বাই অ্যাডোলেসেন্স, ক্রাইম কমিটেড বাই অ্যাডোলেসেন্স। এখন তোমাদের একটা জিনিস জানা দরকার, এই যে ডান শব্দটা, এই ডান শব্দটা ভালো কাজে, ডান শব্দটা হচ্ছে ভালো কাজে ইউজ করবা। অর্থাৎ সাধারণ জীবনে যে কাজগুলো করো ওই ক্ষেত্রে ডান ইউজ করবা। বাট যদি তুমি কোনো একটা খারাপ কাজ করে ফেলছো, খুন করে ফেলছো, চুরি করেছো, তাইলে কি হবে? এইটা হবে হচ্ছে খারাপ বা খারাপ কাজের সাথে কমিট করা। খারাপ কাজ যদি কেউ করে তাইলে ওই ক্ষেত্রে ডান বা ডু ভার্ব না নিয়ে এসে নিয়ে আসতে হবে হচ্ছে কমিটেড, অর্থাৎ কোনো একটা খারাপ কাজ করে ফেলা। এটা হবে হচ্ছে সি। এরপরে দেখো 19 নাম্বার, দ্য ম্যান সাবস্টিটিউট, আচ্ছা, দ্য ম্যান ইজ ক্যারিং এ ড্যাশ অফ সিমেন্ট। এটা নাউন থেকে আসা একটা প্রশ্ন। নাউনে তোমরা পড়েছো যে ফ্লক মানে কি? ফ্লক মানে হচ্ছে পাখির ঝাঁক, হার্ড মানে হচ্ছে গরু বা অন্য কিছুর দল হতে পারে। এরকম আমরা কি পড়ি, ওই যে জোড়ায় জোড়ায়, মানে একদম দল বোঝাতে পশু পাখির ক্ষেত্রে বিভিন্ন রকমের ওয়ার্ড ব্যবহার হয়। যেমন পার্লামেন্ট অফ আউল, অর্থাৎ পেঁচাদের হচ্ছে একটা দল, এরকম বোঝায় সাধারণত। তারপরে হচ্ছে মার্ডার অফ ক্রোস, অর্থাৎ কাকেদের একটা দল বা ঝাঁক, এটা বোঝায়। তো এইরকম ভাবে সিমেন্টের আগে সাধারণত স্যাক বসে, অর্থাৎ সিমেন্টের বস্তা বা গাদি গাদি সিমেন্ট বোঝাতে বোঝায় হচ্ছে এই স্যাক শব্দটা ইউজ করা হয়, নট মাউথফুল, রিলস বা বান্স, এটা কোনোটাই না। 20 দেখো, ড্যাশ ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু রিসার্চার্স হু স্টাডি দ্য ইন্ডিজিনাস লাইফ অফ বাংলাদেশ। এটাও নাউন থেকে আসছে। দেখো বলতেছে প্রথমে এ ফিউ ইনফরমেশন, আমরা জানি ইনফরমেশন শব্দটা আনকাউন্টেবল, ইনফরমেশন শব্দটা গোনা যায় না। তার আগে আবার এ ফিউ লাগাইছে। মানে ফিউ জিনিসটা আমরা কোথায় ইউজ করি? অবশ্যই ইউজ করি হচ্ছে যেটা গণনা করা যায় সেটার ক্ষেত্রে, বাট এটাতে কিন্তু গণনা করার মতো কিছুই নেই। এখানে দেখো, আচ্ছা, এখানে এফ ইউ ছিল, এফ ইউ ইনফরমেশন, এখানে জাস্ট এসটা দেয়নি, বাট তারপরেও তুমি ইনফরমেশনের সাথে এফ ইউ লাগাতে পারবে না, কারণ এফ ইউ শব্দটাই তৈরি হয়েছে কাউন্টেবলের সাথে ব্যবহার করার জন্য। এরপরে এ বাদ দিয়ে শুধু ফিউ ইনফরমেশন দিয়েছে, এটাও হবে না। হবে হচ্ছে ডি নাম্বার, লিটল ইনফরমেশন, অর্থাৎ লিটল শব্দটা, লিটল ওয়াটার, ওয়াটার গণনা করা যায় না, আমরা লিটল মাস এগুলো হচ্ছে আনকাউন্টেবলের সাথে ইউজ করি। তারপরে 21 দেখো, হুইচ ওয়ান ইজ দ্য লাস্ট ওয়ার্ক অফ উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের কি আসছে? একটা লিটারেচার থেকে একটা প্রশ্ন আসছে, লিটারেচার। হুইচ ওয়ান ইজ দ্য লাস্ট ওয়ার্ক অফ উইলিয়াম শেক্সপিয়ার, ওনার একদম শেষ লেখা এটা হচ্ছে টেম্পেস্ট, একটা প্লে। এটা এটা একটা প্লে, টেম্পেস্ট। টেম্পেস্ট অর্থ হচ্ছে ঝড়, টেম্পেস্ট অর্থ হচ্ছে ঝড়। এই জিনিসটা প্রশ্ন বারবার আসে, এই যে এটা হ্যামলেট অর্থ হচ্ছে অ্যান্সার এ, বাট হ্যামলেট অর্থ জেনে নিবা। হ্যামলেট অর্থ বইয়েও আছে। হ্যামলেট অর্থ হচ্ছে লিটল ভিলেজ,
এটা কিন্তু পরীক্ষায় আসছে বেশ কয়েকবার, যে হ্যামলেট অর্থ কি। হ্যামলেট অর্থ হচ্ছে লিটল গ্রেস। 22 দেখো, ওয়ার্ডস ড্যাশ বাই হিউম্যান গ্রিড। এটা আসছে হচ্ছে ভার্ব থেকে, বাট একই সাথে বলতে পারো যারা প্যাসিভ ভয়েস পারো তারাও এটা পারার কথা, একদম ইজি একটা। ওয়ার্ডস ড্যাশ বাই হিউম্যান গ্রিড। এখন ওয়ার্ডস এখানে প্লুরাল আছে, এখন এটার সাথে এবং এই পাশে একটা বাই আছে, মানে বোঝা যাচ্ছে এটা কোন ফর্মে আছে, প্যাসিভে আছে। তার কারণে প্যাসিভে কিন্তু আমাদের একটা অক্সিলারি ভার্ব সহ একটা মেইন ভার্ব লাগবে, এটাতে নাই, তার কারণে এটা ভুল। এরপরে দেখো, প্যাসিভে থাকলে আমাদের আর কজিং হওয়ার কোনো সুযোগ নাই, আমরা কন্টিনিউয়াস করছি না, আমরা আমাদের ভি3 লাগবে, কারণ প্যাসিভে আছে। এখন সমস্যা এই দুইটা নিয়ে, আর কস্ট এবং ওয়ার কস্ট। ওয়ার্ডস আর কস্ট, ওয়ার কস্ট দুটোতেই প্লুরালি আছে, কোনো সমস্যা নেই কারণ ওয়ার্ডস আছে। বাট এখানে একটা জিনিস, এটা গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না, এই জায়গাটাতে সমস্যা আছে হচ্ছে, তোমাকে এটা চিন্তা করতে হবে যে অর কিন্তু পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়নি, অর্থাৎ পৃথিবীতে এখনো যুদ্ধ বিগ্রহ কিন্তু হচ্ছে, এখনো কিন্তু থেমে যায়নি। এই কথাকে চিন্তা করে তোমাকে অ্যান্সার করতে হবে এ। ওয়ার্স ওয়ার কস্ট বাই হিউম্যান গ্রিড হলে কি হতো, যে যুদ্ধ আগে কার কারণে হতো, মানুষের লোভের কারণে হতো, বাট যুদ্ধতে এখনো হচ্ছে মানুষের লোভের কারণে, তার কারণে হবে হচ্ছে আর কস্ট। এরপরে 23 দেখো, দ্য নিউজ ড্যাশ বাই দ্য সিএনএন সেভারাল টাইমস আ ডে। এটা হচ্ছে আহ, এটাও ভার্বের বিভিন্ন ফর্ম থেকে আসছে, অর্থাৎ ভার্বের তোমরা ফর্ম পড়ে থাকো ভি1 ভি2 আর ভি3। তো এই ব্রডকাস্ট শব্দটা এমন একটা শব্দ যেটার তিনটাই সেম, অর্থাৎ এটার ভি1 যা, এটার ভি2ও তা, ভি3ও তা। এরকম আর একটা শব্দ আছে হচ্ছে টেলিকাস্ট। টেলিকাস্ট এবং ব্রডকাস্টের ক্ষেত্রে তিনটা ফর্মই কিন্তু সেম, তার কারণে অ্যান্সার হবে এটা। অনেকে এই ব্রডকাস্টেড বেশি দেয়, যে দ্য নিউজ ইজ ব্রডকাস্টেড বাই, বাই আছে প্যাসিভ ফর্মে আছে, বোঝাই যাচ্ছে, তো ইজ ব্রডকাস্টেডই তো হবে। বাট ফর্মটার জন্য আমাদের ঝামেলা, ওই ফর্মটা জানা না থাকলে যে প্যাসিভ ভয়েস পারে সেও পারবে না, তার কারণে এই ভার্বের ফর্মগুলো কিন্তু জানা জরুরি। 24 দেখো, দ্য ট্রেন ইজ ড্যাশ অ্যারাইভ এট 10 AM বাট ইট ওয়াজ অ্যান আওয়ার লেট। অর্থাৎ বলতেছে যে ট্রেনটার আসার কথা ছিল 10টায়, বাট ওটা 1 ঘন্টা দেরি করে এসেছে, ইট ওয়াজ অ্যান আওয়ার লেট। তাহলে দেখো, দ্য ট্রেন সাপোজেস টু, পরের অংশে কি আছে, ওয়াজ আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা একটা অতীতের ঘটনা, অতীতের ঘটনায় কিন্তু আমরা প্রেজেন্ট ইউজ করতে পারবো না, তার কারণে বি ভুল। এরপরে দেখো, অতীতের ঘটনা ইজ ইউজ করা যাবে না, কারণ অতীতে যেহেতু ওই ট্রেনটা আসার কথা ছিল, তার মানে একটাই বাত আছে, ওয়াজ। দ্য ট্রেন ওয়াজ সাপোজ টু অ্যারাইভ এট 10 AM বাট ইট ওয়াজ লেট অ্যান আওয়ার, তার কারণে অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ ওই ট্রেনটার 10টায় আসার কথা ছিল, বাট 1 ঘন্টা দেরি করে ছিল, এই অর্থ আসছে। নান তো হবেই না, কারণ আমরা অ্যান্সার পেয়ে গেছি। ওয়াজ সাপোজ টু, সাপোজ টু মানে হচ্ছে প্রায়, অ্যাবাউট টু, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই, আমি প্রায় মরেই যাচ্ছিলাম, আমরা বলি না আমরা প্রায় মারাই যাচ্ছিলাম, আর একটু হলেই মারা যেতাম, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই, বাস আই ওয়াজ সাপোজ টু ডাই, এরকম অর্থ দেয় এটা। এরপরে দেখো 25, মোস্ট প্যারেন্টস ওয়ারিস ইফ দেয়ার চিলড্রেন আর আউট অফ লেট অ্যাট নাইট। এটা আসছে হচ্ছে পিন পয়েন্ট ইরর, এটা হচ্ছে পিন পয়েন্ট ইররের প্রশ্ন, পিন পয়েন্ট ইররের প্রশ্ন। তাহলে দেখো কোন অংশে ভুল আছে আমাদের সেটা আইডেন্টিফাই করা লাগবে। মোস্ট প্যারেন্টস ঠিক আছে, ওয়ারিস এখানেই ভুল আছে, আমরা ভুলটা দ্রুতই পেয়ে গেছি। এখানে দেখো প্যারেন্টসে, প্যারেন্টস জিনিসটা কি, প্যারেন্টসটা কিন্তু প্লুরাল, প্যারেন্টসটা হচ্ছে প্লুরাল, অর্থাৎ মা বাবা দুইজনকে একসাথে বসায়, আর আমরা জানি প্লুরালের সাথে এস বা ইএস কি হয় না, এখানে হয় না, তার কারণে ভুল কোনটায়, এই বিতে, বিতে ভুল আছে, ওয়ারিস হবে না, বাকি সব ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল রেখো, এখানে যে চিলড্রেন আর আউট লেট অ্যাট নাইট, এই এক্সপ্রেশনটা খেয়াল রেখো, এটা কিন্তু দেখে ভুল হয় যে আউট লেট অ্যাট নাইটে আবার কেমন ধরনের শব্দ, বাট এটা কিন্তু এই এক্সপ্রেশনটা কিন্তু ঠিক। আউটলেট মানে বাইরে থাকা, সরি, আউট অফ মানে হচ্ছে বাইরে থাকা, লেট অ্যাট নাইট মানে হচ্ছে দেরিতে, অর্থাৎ রাতে, গভীর রাতে বাইরে যাওয়া, এটা বোঝাচ্ছে এখানে, এই এক্সপ্রেশনটা দেখো। এরপরে 26 নাম্বার দেখো, হি ডিডেন্ট গেট দ্য জব, হি ডিডেন্ট গেট দ্য জব, এখানে একটা কমা হবে, হি ওয়াজেন্ট ড্যাশ। এক্সপিরিয়েন্সের আমরা আগেই বলেছি অ্যাডজেটিভের পরে কি হয়, অ্যাডজেটিভ প্লাস, সরি এনাফের কথা, সরি অ্যাডজেটিভ প্লাস এনাফ, আর হচ্ছে নাও, এনাফ প্লাস নাউন, ইনাফ বা এনাফ যেটাই বলো না কেন, ইনাফ প্লাস নাউন, ইনাফ প্লাস নাউন হবে।
তাহলে দেখো এই অনুযায়ী এখানে আমাদের কোনো নাউন আছে কিনা, আমাদের এখানে কোনো নাউন নেই, অর্থাৎ এই নিয়মটা আমাদের এখানে কার্যকর হচ্ছে না। আমাদের এটা দেখতে হবে অ্যাডজেক্টিভ আছে, এনাফ আছে, এই নিয়মটা ঠিক আছে। এখানে ই এন ও ইউ, এটা জি এইচ হবে, এটা ভুল আছে। এরপরে দেখো সি আছে, এক্সপিরিয়েন্সড অলদো, অলদো মানে যদিও, যদিও সে এক্সপিরিয়েন্স তাকে চাকরিতে নেয়নি, এটা কিন্তু মানে মিনিং হচ্ছে না। হি ডিড নট গেট দ্য জব, হি ওয়াজ এক্সপিরিয়েন্সড অলদো, এটা হচ্ছে না। এটা হবে আমাদের এ, হি ডিডেন্ট গেট দ্য জব, হি ওয়াজন্ট এক্সপিরিয়েন্সড এনাফ, অর্থাৎ সে কাজটা পায়নি কারণ সে যথেষ্ট এক্সপিরিয়েন্স ছিল না। এক্সপিরিয়েন্স থাকলে তাকে নিবে না, কেন, অবশ্যই নিবে। এরপরে দেখো 27 নাম্বার, এ ড্রামা ইজ আ, এটা লিটারেচার থেকে আসছে, এটা হচ্ছে লিটারেচারের প্রশ্ন। এ লিটারেচারের প্রশ্ন, ড্রামা জিনিসটা কি? ড্রামা হচ্ছে সাধারণত তোমরা দেখো এক রকমের স্টেজ পারফরমেন্স, অর্থাৎ আমরা বাংলায় যেটা একদম আমরা তো জেনারেলাইজ করি বাংলাতে সবকিছু, যে নাটক আমরা বলি, স্টেজে নাটক হচ্ছে, তো ওইটাই ড্রামা হচ্ছে ম্যাজিক্যাল পারফরমেন্স অন দ্য স্টেজ। এরপরে দেখো 28, হি ইজ ড্যাশ দেন করিম, এটা কি কি বলা যায় এটাকে? এটা হচ্ছে ডিগ্রি বলা যায়, আমরা ডিগ্রি ধরে রাখলাম আপাতত এটাকে। হি ইজ ড্যাশ দেন করিম, আমরা অনেকেই এটাকে সিনিয়র দেন বলি, বাট সিনিয়রের পরে সাধারণত টু হয়। সিনিয়র, তারপরে হচ্ছে জুনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র, এগুলোর পরে সাধারণত প্রিয়র টু, এগুলোর পরে সাধারণত টু হয়, এগুলোর পরে সাধারণত টু হয়। এখন দেখো হি ইজ ইল্ডারলি দেন হতে পারে না, এটা হচ্ছে অ্যাডভার্ব, হবে হচ্ছে ওল্ডার দেন। হি ওয়াজ ওল্ডার দেন করিম, করিমের চেয়ে সে বড়, মোর এজ তো হবে না, হি ইজ মোর এজড দেন, এরকম এক্সপ্রেশন ব্যবহার করা হয় না। যদি টু থাকতো এখানে, এখানে যদি টু থাকতো তাহলে সিনিয়র দিতাম, আর এখানে যেহেতু দেন আছে তার কারণে ওল্ডার দিলাম। 29 দেখো, এটা হচ্ছে অ্যানালজি থেকে আসছে, অ্যানালজি, অ্যানালজির প্রশ্ন এটা। প্রথমে বলছে দেখো কার্ডিওলজি, তারপরে হচ্ছে হার্ট, তাহলে একটা শরীরের একটা অংশ যেটার কোন জায়গায় আলোচনা করা হয়, কার্ডিওলজিতে, অর্থাৎ একটা অংশ তার শাখা, সরি, একটা মেইন থিম এবং তাতে কি পড়ানো হয় সেই জিনিসটা বোঝানো হচ্ছে। এরপরে দেখো তাহলে সেই অনুযায়ী আমাদের অ্যানালজি সাজাতে হবে। প্যাথোলজি, প্যাথোলজি মানে কি? প্যাথোলজি মানে হচ্ছে এটা হচ্ছে রোগ বিজ্ঞান, তাইলে প্যাথোলজির সাথে কি ম্যাপ হওয়ার কথা? ম্যাপের সাথে কি হওয়ার কথা? ম্যাপের সাথে হওয়ার কথা হচ্ছে কার্টোগ্রাফি, কার্টো, ম্যাপের সাথে হওয়ার কথা হচ্ছে কার্টোগ্রাফি। এরপরে দেখো ফার্মাকোলজি, ফার্মাকোলজি মানে হচ্ছে ওষুধ বিজ্ঞান, ওই জায়গাতে ড্রাগস নিয়ে পড়ানো হয়। এই ড্রাগস কিন্তু আবার নেশার ড্রাগস মনে করো না, এই ড্রাগস মানে দেখবা ড্রাগস হাউস তোমরা অনেক ওষুধের দোকানের উপরে লেখা রাখে, এই ড্রাগসটা কিন্তু শরীরের যে আমরা সাধারণত ওষুধগুলো নিই ওই ওষুধগুলোকে ড্রাগস বলে। এইটা ঠিক আছে। এরপরে দেখো ইমব্রায়োলজি, ইমব্রায়োলজি মানে কি? ইমব্রায়ো অর্থ হচ্ছে ভ্রূণ, অর্থাৎ ভ্রূণ বিদ্যা। এখন ভ্রূণে কি ওয়ার্ড ইউজ করে? ভ্রূণে কি মানে ভ্রূণ বিদ্যায় কি তোমাকে ওয়ার্ড পড়াবে? অবশ্যই না। তারপরে হচ্ছে প্যাথোলজিকে তোমাকে ম্যাপ পড়াবে? অবশ্যই না। তাহলে এমব্রায়োলজি ওয়ার্ড কোথায় পড়ায়? ওয়ার্ড পড়ায় হচ্ছে লেক্সিকোগ্রাফি, লেক্স সরি লেক্সিকো লেক্সিকোগ্রাফি, লেক্সিকোগ্রাফিতে আমাদের ওয়ার্ড বা ভোক্যাবস পড়ায়। আর অ্যাপোলজি আর সরি তো মোটামুটি সিমিলার হয়ে গেছে, এটা কোনো শাখা না। এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, আমাদের হচ্ছে একমাত্র, অর্থাৎ প্রথমে আমাদের আহ কোন বস্তুটা কোন জায়গায় পড়ানো হয় বা কোন বিষয়টা কোন জায়গায় পড়ানো হয় সেটা নিয়ে আমাদের অ্যানালজিটা। 30 নাম্বার, এটাও অ্যানালজির টপিক। চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু সিলেক্টেড কিন্তু অ্যানালজি থাকে, অর্থাৎ অ্যানালজি দিয়েই দিবে। তুমি যে ভাবতেছো অ্যানালজি একবার আসছে আর একবার আসবে না, ওদের কিন্তু অ্যানালজি আসেই। দেখো আর এক রকমের অ্যানালজি এখানে আছে হচ্ছে পিকিউনিয়ারি আর হচ্ছে ফাইন্যান্সিয়াল বা ফিনান্সিয়াল, দুটোই সঠিক। অনেকের এই উচ্চারণ নিয়ে সমস্যা থাকে, ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল দুটোই কিন্তু হয়। পিকিউনিয়ারি অর্থ কি? পিকিউনিয়ারি অর্থ হচ্ছে আর্থিক, পিকিউনিয়ারি অর্থ হচ্ছে আর্থিক, মানে হচ্ছে এটা সিনোনিম, এরা দুইজন পরস্পর সিনোনিম। তাহলে আমাদের এখান থেকে এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটা দুইটাই সিনোনিম। দেখো ডোলফুল অর্থ কি? ডোলফুল অর্থ হচ্ছে উম, বেদনাপূর্ণ, ডোলফুল অর্থ বেদনাপূর্ণ। আর মেরি মানে কি? মেরি মানে হচ্ছে প্রফুল্ল। তাহলে একটা গেল প্রফুল্ল আর একটা গেল হচ্ছে বেদনাপূর্ণ, তাহলে কি হয়ে গেল? এরা বিপরীত হয়ে গেছে, তার কারণে এটা ভুল। এরপরে দেখো বি, কন্ডোলেন্স মানে কি? কন্ডোলেন্স মানে মোটামুটি হচ্ছে ওই কি বলে,
ক্ষমা চাওয়ার মতো একটা বিষয়। আর কংগ্রাচুলেশন মানে কি, অভিনন্দন জানানোর বিষয়, মানে মোটামুটি এটা সিনোনিম হচ্ছে না, বোঝা যাচ্ছে। একমাত্র এই যে নক্সাস আর হচ্ছে হার্মফুলটা হচ্ছে সিনোনিমাল, দুইটাই মানে হচ্ছে ক্ষতি সাধন করে এমন বা ক্ষতিকর। তার মানে এটা গেল হচ্ছে মোটামুটি আমাদের 23টা প্রশ্ন। তাহলে এই প্রশ্নের সলভে এতক্ষণ তোমরা যারা মনোযোগ দিয়ে করলে তারা আশা করি বুঝতে পেরেছো যে কোন কোন টপিক থেকে মোটামুটি প্রশ্ন আসে। হয়তো একটা দুইটা টপিক থেকে প্রশ্ন উলটপালট হতে পারে, নাও আসতে পারে, বা কিছু টপিক থেকে বেশি প্রশ্ন আসতে পারে, বাট অ্যাভারেজে এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে। যে শিক্ষার্থী ফার্স্ট হবে, এই কথাটা মনে রাখো যে যে শিক্ষার্থী ফার্স্ট হবে সেও কিন্তু 30টাতে 30টা পাবে না, হয়তো 25, 26, 27 এরকম যাবে, সেও কিন্তু কয়েকটা পারবে না। তো ওই একটা টপিক হয়তো এক বছরই এসেছে, ওই টপিকের পিছনে এই সময়ে না ছুটে যে টপিকটা বারবার আছে, সাবস্টিটিউশন, অ্যানালজি, রাইট ফর্ম অফ ভার্ব, প্রিপোজিশন, এরকম যে জিনিসগুলো বারবার আসছে, লিটারেরি টার্ম, এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে যাও। মোটামুটি 25-এর কাছাকাছি মার্ক রাখার চেষ্টা করো, তাহলে এই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট পাওয়া যাবে। আশা করি ক্লাসটা তোমাদের জন্য উপকারী ছিল। এতক্ষণ সাথেই থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে স্কুল অফ এক্সিলেন্সের আরও নতুন কোনো আয়োজনে। এতক্ষণে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।